হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের 5 নম্বর লেকচার। আজকে আমরা মূলত সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত জানব। তারপরে শিখব তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে কিভাবে বুঝব কোন সমযোজী যৌগগুলো পোলার আর কোনগুলো অপোলার। আমরা এখনো জানি না পোলার মানে কি আর অপোলার মানে কি, বাট এগুলো সব আমরা শিখব। তারপরে কোন সমযোজী যৌগগুলো ভৌত অবস্থা কিরকম, কঠিন, তরল নাকি বায়বীয়, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। তারপরে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল জিনিসটা কি এই সম্পর্কেও জানবো। তারপরে অষ্টক সম্প্রসারণ আর অষ্টক সংকোচন, এই দুইটা কনসেপ্ট আমরা শিখব। তাহলে শুরু করি। প্রথমেই সমযোজী বন্ধন, যার ইংলিশ হলো কোভ্যালেন্ট বন্ড, সংজ্ঞাটা আগে আমার জানতে হবে, তাই তো? কাদের কাদের মধ্যে হয় এই বন্ধন? বন্ধন কিন্তু হবে দুইটা অধাতব পরমাণুর মধ্যে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আয়নিক বন্ধন সেটা কাদের মধ্যে হতো? একটা ধাতব পরমাণুর আয়ন আর একটা অধাতব পরমাণুর আয়ন, এই দুইটা আয়ন মানে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, এদের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করত, তার জন্যই কিন্তু আয়নিক বন্ধন গঠিত হতো। এখন প্রশ্ন হলো, অধাতু অধাতুর আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক বেশি, এরা কিন্তু ইলেকট্রন দান করতে পারে না, তাহলে এরা কিভাবে বন্ধন গঠন করে, তাই তো? আচ্ছা, এই সকল প্রশ্নের উত্তর আমরা একটু পরে শিখব। আগে আমরা সংজ্ঞাটা লিখে নেই। সমযোজী বন্ধন লেখো যে দুটি অধাতব পরমাণু, দুটি অধাতব পরমাণু মানে দুটি অধাতু আর কি, দুটি অধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি এলে, কাছাকাছি এলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে, যে বন্ধন গঠন করে তাই সমযোজী বন্ধন। এই সংজ্ঞাটার মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা আছে বলো? প্রথমে বলছি যে দুটি অধাতব পরমাণু থাকবে আমার কাছে, দুইটি অধাতব পরমাণু, দূরে থাকলে তো হবে না, কাছাকাছি আসতে হবে। কারণ কাছাকাছি আসলেই তো হবে না, আরো কিছু করতে হবে। কি করতে হবে? ইলেকট্রন শেয়ার করতে হবে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাই সমযোজী বন্ধন বা ইংলিশে কোভ্যালেন্ট বন্ড। এখন আমরা বাস্তব এক্সাম্পল দেখব। সাপোজ একটা হাইড্রোজেন অণু, ঠিক আছে, এই যে একটা হাইড্রোজেন অণুর সংকেত আমি এখানে লিখলাম H2। এখন এই হাইড্রোজেন অণুর সংকেত থেকে আমি কি বুঝতে পারি বলো তো? যে দুইটা হাইড্রোজেনের পরমাণু পরস্পরের কাছাকাছি আসবে। মনে করো এই একটা হাইড্রোজেনের পরমাণু আর এই আরেকটা হাইড্রোজেনের পরমাণু, এরা কি করবে? পরস্পরের কাছাকাছি আসবে। এখন আমরা জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন, মনে করো এই সেই একটা ইলেকট্রন, আবার এই হাইড্রোজেনের পরমাণুর এই একটা ইলেকট্রন, ঠিক আছে। এরা যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। ইলেকট্রন শেয়ার কেন করবে? আমার প্রশ্ন কি, কেন ইলেকট্রন শেয়ার করবে? আচ্ছা, আয়নিক বন্ধন আমরা যখন শিখেছিলাম তখন এই যে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করতো, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করতো, তাই না? কেউ একটা ত্যাগ করতো, কেউ দুইটা গ্রহণ করতো, কেউ তিনটা ত্যাগ করতো, মনে পড়ে? এগুলো কেন করতো? অষ্টক অর্জনের জন্য, তাই না? যে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করতে চায় সবাই, সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস গঠন করতে চায়, এই জন্যই তো সবকিছু করতো। এখন আমরা জানি যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু অষ্টক মানে সূত্রটা অ্যাপ্লিকেবল না, কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে। এখন ও তো আর 7টি ইলেকট্রন গ্রহণ করতে যাবে না।
আর দেখো হাইড্রোজেনের কিন্তু একটাই শক্তি স্তর, তাই না? আর প্রথম শক্তি স্তরে আমরা জানি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাহলে এই হাইড্রোজেন যদি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, ওর আর কয়টা ইলেকট্রন লাগবে? ওর কিন্তু জাস্ট আর একটা ইলেকট্রন লাগবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা, এটা হলো কি দ্বিত্ব বা ডুপ্লেট, তাই না? আমরা শিখছিলাম যে অষ্টক ও 2 এর নিয়ম, অক্টেট অ্যান্ড ডুপ্লেট। হাইড্রোজেন কিন্তু জাস্ট 2টি ইলেকট্রন হইলেই সে স্যাটিসফাইড বা সন্তুষ্ট হয়ে যাবে। এখন এই হাইড্রোজেন পরমাণুর একটা আছে, এই হাইড্রোজেনের পরমাণুর একটা আছে। এখন ওরা বললো আচ্ছা একটা কাজ করি, আমরা কাছাকাছি আসি, আমরা কাছাকাছি এসে একটা বন্ধন গঠন করলে কেমন হয়? যে এই যে আমরা একটা কি করলাম, বন্ধন গঠন করলাম। এখন যখন বন্ধনটা গঠন করছি, বা এই জিনিসটা আর একটু ইজিলি এইভাবে আঁকে, ঠিক আছে? এইভাবে আঁকলে জিনিসটা একটু সুন্দর লাগে। এই মনে করো একটা হাইড্রোজেনের পরমাণু, এই আর একটা হাইড্রোজেনের পরমাণু, দেখায় যে ইলেকট্রন ওভারল্যাপিং হয়, ঠিক আছে? এই মনে করো ইলেকট্রন, এই হলো গিয়ে ইলেকট্রন। তাহলে দেখো তো এই যে হাইড্রোজেনের পরমাণু, ওরও কিন্তু এখন 2টি ইলেকট্রন আছে। আবার এই যে হাইড্রোজেনের পরমাণু, ওরও কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তার মানে কি 2টা হাইড্রোজেনের পরমাণুরই ইন্ডিভিজুয়ালি দ্বিত্ব ফলো করছে না, বা 2টি ইলেকট্রন গঠন করছে না? তাহলে এই যে 2টা আলাদা আলাদা হাইড্রোজেনের পরমাণু, এরা কি এখন স্যাটিসফাইড হয়েছে? এরা কিন্তু স্যাটিসফাইড হয়েছে। এভাবেই কিন্তু হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। আবার তার মানে এই যে হাইড্রোজেন অণু, বলো তো এইটা এখানে কি আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? এটা অবশ্যই সমযোজী বন্ধন। আমি কিভাবে বুঝলাম? কারণ এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কি ধাতু নাকি অধাতু? হাইড্রোজেন তো অধাতু। আর এই অধাতু দুইটা, আর অধাতু পরমাণুর মধ্যে কোন বন্ধন কাজ করে, আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? সমযোজী বন্ধন, ঠিক আছে। আচ্ছা হাইড্রোজেন তো বুঝলাম, নতুন একটা এক্সাম্পল দেখি। মনে করো এই যে ক্লোরিন অণু, বলো তো এই যে ক্লোরিন অণু কিভাবে গঠিত হয়? 2টা ক্লোরিনের পরমাণু, হ্যাঁ 2টা ক্লোরিনের পরমাণু কাছাকাছি আসে, কাছাকাছি এসে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ার করবে কেন? ওই যে অষ্টক অর্জন করতে বা স্থিতিশীল হওয়ার জন্য। সেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই যে বন্ধনটা গঠন করবে, সেইটাই কিন্তু সমযোজী বন্ধন। কারণ দেখো এই যে ক্লোরিন, ক্লোরিন কি ধাতু নাকি অধাতু? অধাতু। তাহলে এই যে ক্লোরিন অণুটা যে গঠিত হয়েছে, এটা কি, এটা কি আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? সমযোজী বন্ধন। আচ্ছা একটা কাজ করি, আমরা ক্লোরিনের যে লুইস ডট স্ট্রাকচার শিখছি সেইটা কি? এই মনে করো ক্লোরিন, ঠিক আছে? লুইস ডট স্ট্রাকচারে আমি কি শিখেছিলাম? শুধুমাত্র যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো আমরা রাখবো। যেমন এই যে ক্লোরিন, এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17টা, তাই না? তাহলে ক্লোরিনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ইলেকট্রন বিন্যাসটা কেমন? 2,8,7। তার মানে যোজ্যতা স্তরে কিন্তু 7টা ইলেকট্রন থাকে। মনে করো এই যে ক্লোরিনের 7টা ইলেকট্রনকে আমরা এই 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই 6টা, এই 7টা। তাহলে এই যে আমার একটা ক্লোরিন পরমাণুর লুইস ডট স্ট্রাকচার আমি আঁকলাম। এখন এরকম আরেকটা ক্লোরিনের পরমাণু আছে, এই যে আরেকটা ক্লোরিনের পরমাণু। এই ক্লোরিনের পরমাণুর মনে করো যে ইলেকট্রনগুলো আমরা ক্রস দিয়ে আঁকাই, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7টা। এখন দেখো তো এই উভয় ক্লোরিন পরমাণুতে একটা কইরা অযুগ্ম অথবা বিজোড় ইলেকট্রন আছে কিনা? দেখো এই ক্লোরিন পরমাণুতে এইটা হলো একটা অযুগ্ম ইলেকট্রন, আবার এই ক্লোরিনের পরমাণুতে কিন্তু এইটা একটা অযুগ্ম ইলেকট্রন। দেখতেছো? এখন যারা এই যে অযুগ্ম বা সিঙ্গেল ছিল, হ্যাঁ এদের বলে কি? লিখে ফেলাও খাতায়, অযুগ্ম ইলেকট্রন। মানে যুগ্ম না, এরা সিঙ্গেল, ঠিক আছে? অযুগ্ম ইলেকট্রন অথবা বিজোড় ইলেকট্রন। এখানে কিন্তু তোমরা আবার ওই যে লোন পেয়ার ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন এখন আনবে না। যখন আলাদা আলাদা পরমাণু অবস্থায় থাকে তখন কিন্তু লোন পেয়ার বা বন্ড পেয়ার এই কথাগুলো আনবে না। তখন জাস্ট বলবা যে জোড় ইলেকট্রন বিজোড় ইলেকট্রন, ঠিক আছে? আর যখন আমরা অণুটা গঠন করব ওই সময় আমি তোমার প্রশ্ন করব যে মুক্ত জোড় ইলেকট্রন কতটি, বন্ধন জোড় ইলেকট্রন কতটি, ঠিক আছে? দেখো
এই অযুগ্ম ইলেকট্রন আর এই ক্লোরিন পরমাণুর এই অযুগ্ম ইলেকট্রন এরা বন্ধন গঠন করে। কি করে? এরা বন্ধন গঠন করে। এই বন্ধনটা আমি মনে করো তোমাদের দেখাই, এই যে বন্ধনটা যদি গঠন করো, এখন এই ক্লোরিন পরমাণুর দিকে তাকাও, এই ক্লোরিন পরমাণুর যোজ্যত স্তরে কি আর 7টা ইলেকট্রন আছে নাকি আরো একটা এক্সট্রা ইলেকট্রন এসে গেছে? এই ক্লোরিনেরও কিন্তু দেখো আগে ছিল 7টা, কিন্তু যেহেতু একটা বন্ধন গঠন করছে, এভাবে মনে রাখতে পারো যে যতগুলো বন্ধন গঠন করবে ততগুলো ইলেকট্রন বাড়বে। এখানে কি একটা বন্ধন গঠন করছে না, তাহলে 7-এর সাথে আরো একটা ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে মোট এখন ইলেকট্রন কয়টা এই ক্লোরিন পরমাণুর? 8টা। আবার তুমি এই ক্লোরিন পরমাণুর দিকে তাকাও, আগে থেকে ছিল 7টা, একটা বন্ধন গঠন করছে, একটা বন্ধন গঠন করলে এই একটা ইলেকট্রনও কিন্তু এই ক্লোরিন পরমাণুর হয়ে গেছে। তাইলে এই ক্লোরিন পরমাণুর এখন যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে বলো তো? 8টা। তাহলে উভয়ের কি অষ্টক পূরণ হয়েছে? এইটাই তো ওদের ইন্টেনশন ছিল, তাই না? বা প্রাইমারি অবজেক্টিভ ছিল, উদ্দেশ্য ছিল যে আমাদের প্রত্যেকের অষ্টক অর্জন করা লাগবে। এই জন্যই আমি এত কাহিনী কহিনী করতেছি। এখন হয়তো তুমি বুঝতেছো না যে অ্যাকচুয়ালি 8টা কিভাবে হয়েছে। দেখো কি হয়, সমযোজী বন্ধন যখন গঠন হয় কিভাবে গঠন হয়, উভয় পরমাণু থেকে কি, উভয় পরমাণু থেকে অযুগ্ম ইলেকট্রন কাছাকাছি আসে। এই যে দেখো এই অযুগ্ম ইলেকট্রনগুলো আসছে, অযুগ্ম ইলেকট্রন এসে কি হয়েছে, জোরবদ্ধ হয়েছে। এই যে জোরবদ্ধ মানে একটা কাপল গঠন করছে, ও সিঙ্গেল ছিল ও সিঙ্গেল ছিল, এখন ওরা এসে কাপল গঠন করছে বা জোরবদ্ধ হয়েছে। এখন এই জোরবদ্ধ ইলেকট্রন কিভাবে আছে বলতো? এই যে একটা ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াস আর এই যে আরেকটা ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াস, উভয় ক্লোরিনের মনে করো, দেখ খেয়াল করো, এই মনে করো একটা ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াস, এই আরেকটা ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে? এই মনে করো আছে, ছবি আমি আঁকলাম না, বুঝে নাও আর কি, এভাবে আছে জিনিসটা। এই যে ক্লোরিন, এইখানে একটা ইলেকট্রন, আবার এইখানে এই ইলেকট্রন, ঠিক আছে? এটা কি করছে এখন? জোরবদ্ধ হয়েছে। তো এই জোরবদ্ধ ইলেকট্রন উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি বরাবর থাকে, মাঝামাঝি বরাবর থাকে। এখন বলো তো এই ইলেকট্রন চাইলেই কি অন্য জায়গায় চলে যেতে পারবে? পারবে না। তাহলে এই যে জোরবদ্ধ ইলেকট্রনটা উভয় নিউক্লিয়াসের ঠিক মাঝামাঝি বরাবর অবস্থান করে। এখন নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসও পজিটিভ, এই নিউক্লিয়াসও পজিটিভ, আর ইলেকট্রন কিন্তু নেগেটিভ। তাহলে এই ইলেকট্রনকে দেখো এই নিউক্লিয়াসও আকর্ষণ করে, আবার এই ইলেকট্রনকে এই নিউক্লিয়াসও আকর্ষণ, ফলে ফলে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে এই ইলেকট্রন কিন্তু এখান থেকে আর সরতে পারে না। মানে কি, এটা একটা বন্ধনের সৃষ্টি হয়েছে না এখানে? আর এই বন্ধনটার নাম কি, আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? আমরা কিন্তু দেখছিলাম যে ধাতব বন্ধন যখন গঠন হয়েছিল তখন এরকম একটা জিনিস হয়েছিল, মনে পড়ে? ওই যে ধাতব পরমাণুগুলা ওই যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে কিন্তু ত্যাগ করতো, ফলে ওগুলা কিন্তু মুক্ত ইলেকট্রন অথবা সঞ্চরণশীল ইলেকট্রন হিসাবে থাকতো। মনে পড়ে গত ক্লাসে শিখাইছিলাম? ওটা কিন্তু অনেকটা এরকমই। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা যদিও আগে শিখাইছি, যখন নর্মাল আলাদা আলাদা ক্লোরিন পরমাণু ছিল তখন আমি প্রশ্ন করতে পারতাম যে মনে করে একটা ক্লোরিন, যে কোনো একটা ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণুতে জোর ইলেকট্রন কতটি? জোর ইলেকট্রন একটা, দুইটা, তিনটা। কিন্তু ক্লোরিন পরমাণুতে মানে সরি হ্যাঁ, জোর ইলেকট্রন বললে আসলে আমি নিজে একটু কনফিউজড এখানে, তিনটা বলবো না ছয়টা বলবো? আচ্ছা ছয়টাই বলি আমরা, তিনটা তো, তিনটা না ছয়টাই বলি, ঠিক আছে? মানে জোরবদ্ধ ইলেকট্রন কতগুলা? মোট 6টা, ঠিক আছে? আর বিজোড় ইলেকট্রন কয়টা? একটা ক্লোরিন পরমাণুর কথা বলতেছি, মনে করো ক্লোরিন অণু গঠন হয় নাই, জাস্ট একটা ক্লোরিন পরমাণু, তো বিজোড় ইলেকট্রন কি একটা না? আর জোর ইলেকট্রন তিনটা না জানি 6টা, এটা আমি শিওর না স্যাররা আসলে কোন অ্যান্সারটা প্রিফার করে এইখানে। তবে যখন ক্লোরিন অণুটা গঠিত হয় তখন যদি আমি প্রশ্ন করি যে এখানে মনে করো মুক্ত জোর ইলেকট্রন কোনগুলা, মুক্ত জোর ইলেকট্রন কোনগুলো বলো তো? এই যেমন এইখানে এই একটা মুক্ত জোর ইলেকট্রন, এই আরেকটা, এই আরেকটা। তাহলে এই ক্লোরিন পরমাণুতে আমি দেখতেছি 3টা মুক্ত জোর ইলেকট্রন, আবার এই ক্লোরিন পরমাণুতেও কিন্তু একটা, দুইটা, তিনটা, মানে মোট তাইলে মুক্ত জোর ইলেকট্রন কয়টা দেখো তো? 6টা না?
আর এই জোর অবস্থায় মানে যদি বলে জোর অবস্থায় ইলেকট্রন কতগুলো আছে, তাহলে কিন্তু অ্যান্সার হইতো এই কতগুলা, 12টা ইলেকট্রন। ঠিক আছে। আর যদি প্রশ্ন করতাম যে বদ্ধ জোর ইলেকট্রন অথবা বন্ধন জোর ইলেকট্রন অথবা ইংলিশে বলে বন্ড পেয়ার ইলেকট্রন কতটি, তাইলে অ্যান্সার হইতো জাস্ট এই যে একটা ইলেকট্রন। বন্ধন জোর ইলেকট্রন কতটি? একটি। আর যদি প্রশ্ন করতাম যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতটি, ইলেকট্রন সংখ্যা কতটি, তাইলে একটা, দুইটা। তাহলে এই তুমি এভাবে এভাবে আলাদা যে কোশ্চেন প্যাটার্ন গুলো, এগুলা কি পারবা পরীক্ষা আসলে? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটি এই যে হাইড্রোজেন অণু কিভাবে গঠিত হয়, ক্লোরিন অণু কিভাবে গঠিত হয়েছে, আমি ছবির মাধ্যমে তোমার ব্যাখ্যা করছি, লুইস ডট স্ট্রাকচারের ছবির মাধ্যমে। তবে একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে লক্ষ্য করি তো। সাপোজ এই যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের কিন্তু একটাই ইলেকট্রন, তাহলে ওর ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s1। দেখতে পাইতেছি যে ওর জাস্ট একটাই বিজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে। আরেকটা হাইড্রোজেনের পরমাণু যদি তুমি নাও, এই হাইড্রোজেনের পরমাণুরও কিন্তু ইলেকট্রন বিন্যাস সেম 1s1, তাহলে ওরও একটা ইলেকট্রন আছে। ফলে কি হবে, এই 1s1 মানে এই 1s যে ইলেকট্রনটা আছে, আবার অন্য হাইড্রোজেন পরমাণুর এই 1s যে ইলেকট্রনটা আছে, এই দুইটাই কিন্তু কি অযুগ্ম ইলেকট্রন অথবা বিজোড় ইলেকট্রন। তাহলে এই বিজোড় ইলেকট্রনই এরা শেয়ার করবে। ঠিক আছে। তাহলে এই বন্ধনটা যে গঠিত হবে, এটা কাদের কাদের মধ্যে হবে বলো তো? এই যে এদের মধ্যে হবে কিন্তু, এই 1s এর যে ইলেকট্রন আছে আর এই 1s এর যে ইলেকট্রন আছে, এদের মধ্যে মূলত বন্ধনটা হবে। বাট আমি যদি তোমার একটু ক্লোরিনের ছবিটা দেখাই, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কেমন বলো তো? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু 17। তাহলে ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে। 1s2 ইলেকট্রন বিন্যাস তোমার মনে আছে? আচ্ছা, 3s2 3p5। আমরা এখানে উপশক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করছি। তবে আমি যদি জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাই, দেখো এখানে 3p5 মানে আমি বুঝতেছি যে পি উপশক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। বাট আমি এইটা বুঝতেছি না যে আমার কতগুলা জোড় ইলেকট্রন আর কতগুলা বিজোড় ইলেকট্রন। সেইটা যদি তুমি বুঝতে চাও, তাইলে তোমার অরবিটাল ওয়াইজ আঁকা লাগবে জিনিসটা। ঠিক আছে। অরবিটাল ওয়াইজ কেমন আমি জানি যে 3p-তে 3টা অরবিটাল আছে, তাই না? 3px, 3py আর 3pz। এখন 3px এ কয়টা ইলেকট্রন থাকবে আমি কিন্তু তোমার শিখাইছিলাম যে 5টা। দেখো পিতে মোট কয়টা ইলেকট্রন ছিল ক্লোরিনে? 5টি ইলেকট্রন না? সেগুলো কেমন এই চিত্রের মাধ্যমে দেখাইলে জিনিসটা আরো সহজ হয়। ঠিক আছে। অরবিটাল মানে এক একটা রুম। এটা হলো কি 3px, এটা 3py, এটা 3pz। প্রথমে দেখো এই যে 3s2 পর্যন্ত কিন্তু মোট 12টা ইলেকট্রন চলে গেছে। তারপরে এই যে 13 নম্বর ইলেকট্রন 3px এ গেছে। তারপর 3py তে গেল 14 নম্বর ইলেকট্রন, 3pz এ গেল 15 নম্বর ইলেকট্রন, তারপরে 16 নম্বর ইলেকট্রন আবার 3px এ, 17 নম্বর ইলেকট্রনটা 3py তে। তার মানে এই যে 3pz এ কিন্তু একটা বিজোড় ইলেকট্রন রয়ে গেছে, দেখছো? এখন দেখো 3px এ 2টি ইলেকট্রন, 3py তে 2টি ইলেকট্রন, বাট 3pz এ কয়টা? জাস্ট একটা ইলেকট্রন। এই একটা যে বিজোড় ইলেকট্রন আছে, এই জন্যই কিন্তু ক্লোরিন বন্ধনে অংশগ্রহণ করে। ঠিক আছে। জাস্ট একটা বন্ধনে কিন্তু অংশগ্রহণ করবে। আচ্ছা, একটা কাজ করি, এই যে একটা ক্লোরিনের পরমাণু, এখানেও যেমন 3pz1 আরেকটা ক্লোরিনের পরমাণু কিন্তু আছে। আচ্ছা, এই জিনিসটাই আমরা জাস্ট কপি করি। ঠিক আছে, জাস্ট কপি করলাম। এখন দেখো এই যে 3pz1, এই 3pz অরবিটালে একটা অযুগ্ম অথবা বিজোড় ইলেকট্রন আছে। আবার এই ক্লোরিনের পরমাণুর 3pz অরবিটালেও কিন্তু একটা বিজোড় ইলেকট্রন আছে। এখন বন্ধনটা যে সৃষ্টি হবে এটা কিন্তু এদের মধ্যে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে ভালো। তাহলে আমাদের আজকে শেখা, দেখি তো আর কি কি আছে টপিকগুলা। আমরা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন অ্যাকচুয়ালি কিভাবে গঠিত হয় সেটা কিন্তু বিস্তারিত শিখে ফেলছি। আচ্ছা, একটা কাজ করো, আমি তোমার কিছু প্রশ্ন করব, অক্সিজেনেরটা তুমি আমার অ্যান্সার করবা যে অক্সিজেন কিভাবে গঠিত হয়। ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠায় যে দেখো অক্সিজেন অণু কিভাবে গঠিত হয়, আমাকে উত্তর দাও। আমি একটু সহজ করি। হ্যাঁ, 2টা অক্সিজেনের পরমাণু পরস্পরের কাছাকাছি আসে, কাছাকাছি এসে কি করবে?
ইলেকট্রন শেয়ারিং করবে অথবা ইলেকট্রন ভাগাভাগি করবে, ঠিক আছে? ইলেকট্রন ভাগাভাগি কেন করবে? অষ্টকর্জনের জন্য, ঠিক আছে? এভাবে যে বন্ধনটা গঠন করবে সেই বন্ধনটাই হলো একটা সমযোজী বন্ধন। এখন তুমি আমাকে বলো যে অক্সিজেন, মনে করো অক্সিজেনের দুইটা পরমাণু, এই একটা অক্সিজেনের পরমাণু, এই আরেকটা অক্সিজেন। আচ্ছা আমি আরেকবার আঁকবো না, এটা জাস্ট এটা পুরোপুরি কপি করে দেবো না, অথবা দুইবার আঁকি, কি এত ফাঁকিবাজি করে লাভ নেই। এই অক্সিজেনের পরমাণুর লুইস ডট স্ট্রাকচারটা কেমন হবে বলো তো? অক্সিজেনে ইলেকট্রন কয়টা? মোট 8টা। তার মধ্যে ওর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? কেমন 2,6। তার মানে যোজ্যতা স্তরে কয়টা? 6টা ইলেকট্রন আছে। 6টা অনেকটা এভাবে দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই আর একটা 6টা, ঠিক আছে? তার মানে অক্সিজেন পরমাণুতে দেখো তো জোর অবস্থায় কিন্তু এই যে 4টি ইলেকট্রন আছে, মানে এই যে দুইটা জোড়া ইলেকট্রন, বা এইভাবে তুমি চিন্তা বুঝতেছো আর কি। আর এই যে একটা বিজোড় ইলেকট্রন, আরেকটা বিজোড় ইলেকট্রন, তাইলে এই যে মোট অযুগ্ম ইলেকট্রন কয়টা? দুইটা। তার মানে অক্সিজেন কয়টা বন্ধন গঠন করবে বুঝছো? অক্সিজেন কিন্তু দুইটা বন্ধন গঠন করবে। একটা বন্ধন গঠন করবে এইটারে মানে বিয়ে করাইতে, আরেকটা বন্ধন গঠন করবে ওরে বিয়ে করাইতে বা ওরে কাপড় বানাইতে আর কি, ঠিক আছে? আবার এই অক্সিজেনের ক্ষেত্রেও এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই 5টা, এই 6টা। এখন প্রশ্ন হতে পারে, ভাই আপনি এইটাই কেন দিয়েছেন, এইটাই কেন দিয়েছেন? আপনি কি এই দুইটা দিতে পারতেন? দিতে পারতাম, আমি ছবি আঁকার সুবিধার্থে আসলে এই দুইটাকে জোড়া বানাইছি, আর এই দুইটারে আমি অযুগ্ম রাখছি। কেন? কারণ দেখো ছবি আঁকতে সুবিধা হবে, এইটা যদি অযুগ্ম থাকে, এইটা যদি অযুগ্ম থাকে, তাহলে এদের মধ্যে দেখো বন্ধনটা কিন্তু সুন্দর হবে। আবার এইটা আর এইটা, বুঝছো? আচ্ছা দেখো এই দুটোর কাছাকাছি নেই, এত দূরে রাখলে তো আর এদের মধ্যে কিছুই হবে না, ঠিক আছে? কাছাকাছি আনতে হবে এদের। তাহলে দেখো এই অক্সিজেন পরমাণুর এই অযুগ্ম ইলেকট্রন আর এই অক্সিজেন পরমাণুর এই অযুগ্ম ইলেকট্রন, এরা কাছাকাছি আসবে, কাছাকাছি এসে জোরবদ্ধ হবে। কি হবে? কাছাকাছি এসে জোরবদ্ধ হবে। এই জোরবদ্ধ ইলেকট্রন দ্বয় উভয় অক্সিজেনের পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি বরাবর অবস্থান করবে এবং উভয়ের নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হবে। ফলে এই দুই দেখো অক্সিজেন পরমাণু দ্বয়ের মধ্যে একটা অক্সিজেন অক্সিজেন বন্ধন সৃষ্টি হয়েছে না? হয়েছে কিনা? আবার দেখো এইখানে যে একটা ইলেকট্রন আছে, আবার এইখানে আরেকটি ইলেকট্রন আছে, এরাও কি কাছাকাছি আসবে, কাছাকাছি এসে উভয় অযুগ্ম ইলেকট্রন দ্বয়। আচ্ছা তোমার আমি আমার সাথে সাথে এটা লেখা ফেলো, এই লেখাটা ইম্পর্টেন্ট। অক্সিজেনের, আমার সাথে এখন লিখে ফেলাও, অক্সিজেনের দুইটি পরমাণুর দুইটি পরমাণু যখন কাছাকাছি আসবে, দুইটি পরমাণু যখন কাছাকাছি আসবে তখন উভয় পরমাণুর উভয় পরমাণুর অযুগ্ম ইলেকট্রন দ্বয়, অযুগ্ম মানে হলো গিয়ে বিজোড় ইলেকট্রন, ঠিক আছে? অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন দ্বয়, বিজোড় ইলেকট্রন দ্বয় জোরবদ্ধ হবে। মানে এই যে দেখো জোরবদ্ধ হয়ে একটা বন্ধন গঠন করবে, জোরবদ্ধ হবে। জোরবদ্ধ ইলেকট্রন, জোরবদ্ধ ইলেকট্রন মানেই কিন্তু হলো গিয়ে বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে? জোরবদ্ধ ইলেকট্রন উভয় পরমাণুর নিউক্লিয়াসের উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করবে, মাঝামাঝি অবস্থান
করবে এবং সমযোজী বন্ধন গঠন করবে। তোমার পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি আসে যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়েছে, এই হলো তার উত্তর। বুঝতে পারছো? আর কেন সমযোজী বন্ধন গঠন করবে? অষ্টক অর্জনের জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। ওই অ্যান্সারটা সেম, এজন্য আমি আর লিখলাম না। এখন প্রশ্ন যে কয়টা বন্ধন তৈরি করবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা বন্ধন গঠন করছিল, আর বন্ধনকে এভাবে একটা মানে দাগের মাধ্যমে বুঝায়, ঠিক আছে। আর প্রত্যেকটা বন্ধনে মোট ইলেকট্রন কয়টা আছে দেখো, একটা হাইড্রোজেনের পরমাণু একটা দেশে, আরেকটা হাইড্রোজেনের পরমাণু আরেকটা দেশে। তার মানে এই প্রত্যেকটা বন্ধনে কয়টা ইলেকট্রন? আগের ক্লাসেও বলছিলাম দুইটা ইলেকট্রন, ঠিক আছে। সমযোজী বন্ধন, প্রত্যেকটা এই বন্ধন কিন্তু দুইটি ইলেকট্রনকে সিম্বলাইজ করে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, অক্সিজেন এর সর্বশেষ শক্তি স্তরে কিন্তু অলরেডি 6টা ইলেকট্রন আছে। তাহলে অষ্টক অর্জনের জন্য ওর আর কয়টি ইলেকট্রন লাগবে? দুইটা। তাহলে ওর কয়টা বন্ধনে অংশগ্রহণ করা লাগবে বা কয়টা বন্ধন গঠন করবে? দুইটি। দেখ আমি স্পষ্ট দেখতে পেয়েছি, এই একটা বন্ধন, এই আর একটা বন্ধন। আমরা অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস থেকে দেখি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কেমন দেখো, 1s2 2s2, তারপরে 2px 2py 2pz। আমরা অরবিটাল উপর ভিত্তি করেই করতেছি। এখন আমরা জানি যে 2px এ কয়টা থাকবে? দুইটা, এখানে একটা, এখানে একটা। এগুলো কিন্তু আমি তৃতীয় অধ্যায় ভালোভাবে শিখেছি ইলেকট্রন বিন্যাস। তাহলে স্পষ্ট দেখতে পাইতেছি এই যে একটা অক্সিজেনের পরমাণুতে এই যে 2py আর 2pz, এই দুইটা অরবিটালে একটা একটা মানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। তো এর ফলে কিন্তু দুইটা বন্ধন এরা সৃষ্টি করবে। বুঝতে পারছো? আমি তোমার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও বুঝাইলাম, তোমার লোইস ডট স্ট্রাকচার ছবির মাধ্যমেও বুঝাইলাম। বড় ছবি আমি আঁকি নাই, ওটা লাগলে বড় ছবি আসলে আঁকা লাগে না। এই লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমেই সাধারণত করলে সহজ হয়। আর আমি তোমার প্রয়োজনীয় যে ব্যাখ্যাটা ছিল সেটাও কিন্তু তোমারে দিয়ে দিছি। তখন এই রিলেটেড যে কোনো প্রশ্নই আসুক না কেন, আমার মতে কি মানে তোমরা পারবা, সমস্যা হবে না। তাহলে অক্সিজেন কিভাবে গঠিত হয় সেটা আমি তোমারে দেখাইলাম, হাইড্রোজেন কেমনে হয় সেটাও দেখাইলাম, আর ক্লোরিন অণু কিভাবে গঠিত হয় সেটাও কিন্তু আমি তোমারে দেখাইছি। এখন পর্যন্ত আমরা যতগুলা উদাহরণ দেখছি এগুলা কিন্তু কি একটা সেম মৌলের দুইটা পরমাণু কাছাকাছি আসছে। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, সেটা হলো কি নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন, বলো তো নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়? পারবা? বা নাইট্রোজেন কয়টা বন্ধন তৈরি করবে সেটা বলো। আমার মনে হয় তুমি এটা পারবা। এই মনে করো একটা নাইট্রোজেন, এই আরেকটা নাইট্রোজেন। আমরা জানি যে সংকেত কিন্তু দুই রকমের। এখানে আমি যেটা আঁকছি, সরি মানে যেটা লিখছি সেটা হলো গিয়া তার আণবিক সংকেত, ঠিক আছে। আরেকটা সংকেত আছে সেটা হলো গিয়ে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতে আমরা যেই মৌলের পরমাণুগুলো দিয়ে গঠিত হয়েছে সেগুলোর প্রতীকটা লিখি আর বন্ধনের মাধ্যমে প্রকাশ করি। যেমন এই যে একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এদের মধ্যে কয়টা বন্ধন গঠিত হবে? যেমন প্রিভিয়াস এক্সাম্পলে আমরা যেমন হাইড্রোজেনের কিন্তু এরকম দেখো, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। অক্সিজেন কিরকম আমরা দেখছি, দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যে কয়টা বন্ধন সৃষ্টি হয়েছিল? দুইটা বন্ধন। তাহলে এই একটা বন্ধন, এই একটা বন্ধন। আবার ক্লোরিনের ক্ষেত্রে এই একটা ক্লোরিনের পরমাণু, এই আরেকটা ক্লোরিনের পরমাণু, এদের মধ্যে কয়টা বন্ধন সৃষ্টি হয়েছিল? এদের মধ্যে কিন্তু একটা বন্ধন সৃষ্টি হয়েছিল। এখন আমি জানতে চাইতেছি যে নাইট্রোজেন অণুতে দুইটা নাইট্রোজেনের পরমাণুর মধ্যে কয়টা বন্ধন সৃষ্টি হবে? তিনটা। এটা তুমি বুঝছো কিভাবে? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, তাইলেই কিন্তু তুমি বুঝতে পারবা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন। বলো তো, 1s2 2s2, তারপর কি 2px 1 2py 1 আর 2pz 1। বা তুমি যদি নর্মাল ভাবে চিন্তা করো যে 2s2 তারপরে কি 2p3, তার মানে ওর যে যোজ্যতা স্তর বা সব থেকে বাইরের যে শক্তি স্তর
সেখানে ইলেকট্রন মোট কয়টা আছে দেখো, 2টা আর 3টা, মানে মোট কয়টা, 5টে ইলেকট্রন। তাহলে ও যদি অষ্টক অর্জন করতে চায় ওর আরো কয়টা ইলেকট্রন লাগবে, 3টা। তাহলে এই 3টি ইলেকট্রন ও কিভাবে অর্জন করবে, তার মানে ওর কি 3টা বন্ধনে অংশগ্রহণ করা লাগবে। কারণ আমি তোমার এটা শিখেছি যে যতগুলা ইলেকট্রন ওর আরো লাগবে অষ্টক অর্জন করতে, ও ততগুলা বন্ধন গঠন করবে। এটা শিখেছি কিনা বলো, এটা নোট ডাউন করে ফেলো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে সহজে পারা যাবে। তাহলে যেহেতু নাইট্রোজেনের অষ্টক অর্জন করার জন্য আরো 3টি ইলেকট্রন লাগবে, আমি বুঝে গেছি যে নাইট্রোজেন 3টা বন্ধন অংশগ্রহণ করবে। এই জন্যই আমি নাইট্রোজেন যেহেতু 2টা পরমাণু আমি লিখলাম, তারপর এদের মধ্যে 3টা বন্ধন দিয়ে দিলাম। বন্ধনগুলো কাদের কাদের মধ্যে হবে বলতে পারো, দেখো 2px এ একটা মানে অযুগ্ম অথবা বিজোড় ইলেকট্রন আছে, 2px1 এর সাথে 2p, আচ্ছা আমি এটা কাজ করি, এই জিনিসটা এই একটা নাইট্রোজেনের পরমাণু আর এই আরেকটা নাইট্রোজেনের পরমাণু, আমি 2টার ইলেকট্রন বিন্যাস পাশাপাশি দেখাইলাম। এখন দেখো বন্ধনগুলো অনেকটা এরকম, এই যে 2px1 আর এইটা 2px1, এদের মধ্যে একটা বন্ধন গঠন হবে, ঠিক আছে। আবার এখানে 2py1 আর 2py1 আছে, এদের মধ্যে আরেকটা বন্ধন গঠন হবে, এই যে বিজোড় ইলেকট্রনগুলো কাছাকাছি আসবে। আবার 2pz1 2pz1, এদের মধ্যে আরেকটা বন্ধন গঠন হবে। তুমি কি জিনিসটা একটু ফিল করতে পারতেছো, বন্ধন কিভাবে গঠিত হবে? ওই যে এই যে এখান থেকে একটা বিজোড় ইলেকট্রন আর এখান থেকে একটা বিজোড় ইলেকট্রন কাছাকাছি আসবে, কাছাকাছি এসে কি হবে, জোড়বদ্ধ হবে। আর এই জোড়বদ্ধ ইলেকট্রন উভয় নাইট্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করবে এবং বন্ধন অংশগ্রহণ করবে বা একটা বন্ধন গঠন করবে। এভাবে দেখো এদের মধ্যে একটা বন্ধন হবে, এখানে আরেকটা বন্ধন হবে, এখানে আরেকটা বন্ধন হবে। তাহলে যদি পরীক্ষায় আসে তুমি এভাবে ব্যাখ্যাগুলো করতে পারবা কিনা যে নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়, পারবা? আশা করি পারবা। এখন আমি এই যে এক্সাম্পল গুলো দেখাইলাম এগুলো কেমন ছিল দেখো, ভালো কথা, এই প্রত্যেকটাই কিন্তু 2টা কইরা পরমাণু কাছাকাছি এসে একটা অণু গঠন করছে। এদের একটা নাম আছে, এদের দ্বিপারমাণবিক অণু বলে। কি বলে? দ্বিপারমাণবিক অণু, লিখে ফেলো খাতায়, দ্বিপারমাণবিক অণু, অথবা এদের দ্বিমৌলও বলা হয় সম্ভবত, দ্বিপারমাণবিক অণু। ইংলিশ কি? ডি মানে ডাই, পারমাণবিক মানে অ্যাটমিক, ডাই অ্যাটমিক মলিকিউল, গুগলে সার্চ করতে পারো ডাই অ্যাটমিক মলিকিউল, অথবা এটাকে এগুলোকে দ্বিমৌলও বলা হয়, কারণ ওই যে 2টা করে পরমাণু মিল্লা গঠন করে তো এই জন্য। এটা আমি শিওর না, আমার মনে পড়ে, আমি যতদূর মানে আমি স্টুডেন্ট অবস্থায় এই শব্দটার সাথে পরিচিত ছিলাম, দ্বিমৌল, এই জন্য লেখলাম, তোমরা সার্চ করে দেখো। এটা এইটা শিওর দ্বিপারমাণবিক অণু। এখন এরা দেখো এটা কিন্তু একটা সেম মৌলের একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে অনুগঠন করছে। তার মানে এগুলা কি মৌলিক পদার্থের অণু না? এগুলো কিন্তু মৌলিক পদার্থের অণু। বাট অণু কি শুধুমাত্র মৌলিক পদার্থের হবে, যৌগিক পদার্থের কি হবে না? অবশ্যই হবে। যেমন H2O, এটা একটা কেমন, এটা তো একটা অণু, বাট এই অণুকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে তুমি কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পাবা। তার মানে এটা কি একটা যৌগের অণু না? এই জন্য একটা কথা এখন লিখে ফেলাও খাতায়, যে সমযোজী বন্ধন বিশিষ্ট, এটা বইতে আছে তারপরও লেখো নিজেরা, সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণু বা মৌলের অণু, মৌলের অণু, মৌলের অণুকে কি বলে জানো? সমযোজী অণু। বলা উচিত ছিল সমযোজী মৌল অণু, বাট বইতে লেখা সমযোজী অণু, এই জন্য আমি সমযোজী অণুই লিখলাম। আর সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগিক পদার্থের অণুকে কি বলে? একটা আইডিয়া দাও তো আমারে, কি বলতে পারে? সমযোজী যৌগ অণু বলে। আমাদের এটা বইতে স্পষ্ট দেওয়া আছে যে সমযোজী বন্ধন বিশিষ্ট, এখানে মৌলের অণু, এখানে জাস্ট যৌগের অণু।
যৌগের বা যৌগিক পদার্থের অণুকে কি বলে? সমযোজী যৌগ অণু। বলো কমন সেন্স অনুসারে এটা সমযোজী মৌল অণু বলা উচিত ছিল কিনা? তারপরও তারা কেন জানি শুধুমাত্র সমযোজী অণু বলছে, আমি এটা জানি না কেন তারা লেখছে। তাইলে এই যে H2O, এখানে তো সমযোজী বন্ধন থাকবে, আমি কিভাবে বুঝলাম থাকবে? অক্সিজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তাহলে এদের মধ্যে কি আয়নিক বন্ধন থাকবে? বলো, এদের মধ্যে তো সমযোজী বন্ধন থাকবে। তাহলে এই যে সমযোজী বন্ধন বিশিষ্ট একটা যৌগিক পদার্থের অণু, একে কি বলবো? একে বলবো সমযোজী যৌগ অণু। আর এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো শিখছি, যে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন অণু, হাইড্রোজেন অণু, এরা কি? এরা হলো জাস্ট নর্মাল সমযোজী অণু। পার্থক্যটা কি বুঝতে পারছো? বলো। এখন আমার প্রশ্ন, এই যে H2O বা পানি কিভাবে গঠিত হয়? দুইটা হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু কাছাকাছি আসবে, কাছাকাছি এসে কি করবে? ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগি করবে, ভাগাভাগি করবে, তারপরে কি এরা সমযোজী বন্ধন গঠন করবে। জাস্ট এরই তো নর্মাল ব্যাখ্যা, এটা আগেও জানতাম, নতুনত্ব এখানে কিছুই নাই। বাট তাহলে এখন আমরা একটু নতুনত্ব আনবো। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তো এই যে 1s1, তার মানে হাইড্রোজেন কিভাবে সন্তুষ্ট হবে বলো তো? হাইড্রোজেনের কিন্তু অষ্টক লাগে না, দ্বিত্ব। তার মানে জাস্ট দুইটি ইলেকট্রন হইলেই হাইড্রোজেন স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, স্থিতিশীল কাঠামো লাভ করবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন লাগবে। আর এই যে অক্সিজেন তুমি দেখতেছো, অক্সিজেনের কি লাগবে বলো তো? ভেরি গুড। আমরা ডিরেক্ট এভাবে দেখি, এই যে 2p4, আমরা জানি যে এখানে কিন্তু দুইটা অযুগ্ম বা দুইটা বিজোড় ইলেকট্রন আছে, আমি আগের পৃষ্ঠাও দেখাই আসছি। তাহলে অক্সিজেনের অষ্টক অর্জন করার জন্য লাগবে দুইটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের লাগবে একটা ইলেকট্রন। এখন দেখো হাইড্রোজেনও মানে দুইটাই যেহেতু অধাতু, ওদের উভয়েরই কিন্তু ইলেকট্রন লাগবে, কিন্তু কথা হইলো ইলেকট্রনটা দেবে কে? কার এত ঠেকা পড়ছে যে ভাই হ্যাঁ আমি তোমার ইলেকট্রন দেব? এখানে কি দেওয়ার মানুষ আছে? বলো, কোনো ধাতু আছে? তাহলে এখানে বাইরে থেকে কিন্তু কেউ ইলেকট্রন দিতে আসবে না, তা আমাদের নিজেদেরটা নিজেদেরই বুঝতে হবে, ঠিক আছে? কিভাবে বুঝবো চিন্তা করো। এই মনে কর, আচ্ছা ভালো কথা, গত ক্লাস যারা করছো তারা জানো একটা সমযোজী যৌগে কিন্তু কেন্দ্রীয় পরমাণু থাকে, যেটাকে ইংলিশে আমরা সেন্ট্রাল অ্যাটম বলি, ঠিক আছে? আমি চিনার কিছু উপায় তোমার শিখাইছিলাম, একটা আমি লেখি নেই সম্ভবত। শোনো আমি মুখে মুখে বলি, তোমরা দেখো যাদের মনে আছে। এই কেন্দ্রীয় পরমাণু কোনটা সেটা কিভাবে বুঝবা? দেখবা যে যৌগে কোনটা কম আছে, যেমন এখানে H2O, অক্সিজেন কিন্তু একটা, তার এটা কিন্তু চেনার একটা উপায়, কেন্দ্রীয় পরমাণু যেটা সংখ্যায় কম থাকবে। নেতা কিন্তু সংখ্যায় কম থাকে, আর নেতার সাইজটা কিন্তু বড় হবে, ঠিক আছে? সাইজ বড় হবে, সংখ্যায় কম হবে, তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু এদের কম হবে, খাই খাই ভাব কম থাকবে এদের। মনে পড়ে এই পয়েন্টগুলো লেখাইছিলাম? আচ্ছা আরেকটা পয়েন্ট কি লেখাইছিলাম একটু মনে করো তো? আর এদের থাকবে, হ্যাঁ কানেক্টিভিটি বেশি থাকবে, মানে যোজনই বেশি থাকবে এদের, ঠিক আছে? এই এই চারটা পয়েন্ট ওখানে অ্যাড করো। এখানে ওই মানে গত ক্লাসে একটা লেখি নেই, এই সাইজ যে বড় হবে এটা আমি সম্ভবত লেখি নেই, অ্যাড করে দিও, ঠিক আছে? তাহলে H2O এই যৌগের, এই যৌগটা কেমন যৌগ? এটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? যেহেতু দুইটা অধাতু তার মানে সমযোজী যৌগ, তাহলে এখানে কি কেন্দ্রীয় পরমাণু থাকবে নাকি থাকবে না? এখানে কিন্তু অবশ্যই একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণু থাকবে, তাহলে কেন্দ্রীয় পরমাণুটা হবে অবশ্যই অক্সিজেন। তাহলে এই মনে করো অক্সিজেন, অক্সিজেনের লুইস ডট স্ট্রাকচারটা আমরা এঁকে ফেলাই কিরকম? শেষ শেষ শক্তি স্তরে দেখো, যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? 6টা না? তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই মনে করো 6টা, ঠিক আছে? এখন এই একটা অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন, এই আরেকটা অযুগ্ম ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এদের জন্য কিন্তু আমার বন্ধন লাগবে, ঠিক আছে? দুইটা বন্ধন গঠন করবে, বোঝাই যাইতেছে। এখন দুইটা বন্ধন কার কার সাথে গঠন করবে? আছে দুইটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেনের সাথে গঠন করবে। এইখানে একটা হাইড্রোজেন,
আবার এইখানে আরেকটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনেরও যোজ্যত স্তরে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনেরও যোজ্যত স্তরে একটা ইলেকট্রন আছে। অর্থাৎ তাহলে বুঝতে পারছো কাহিনীটা কি হবে? এই যে আবার এই যে দেখো তো হাইড্রোজেন এখন সন্তুষ্ট হয়েছে কিনা? হয়েছে সন্তুষ্ট। হাইড্রোজেনের দুইটা লাগতো, ওর এখন দুইটা আছে। এই হাইড্রোজেনেরও কিন্তু দুইটা আছে। আবার এই অক্সিজেনের কথা চিন্তা করো, ওর আটটা লাগতো, এখন কি ওর আটটা আছে? অবশ্যই আছে। এই যে দুইটা, এই দুইটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো যদি প্রশ্ন করি H2O এই যৌগে, হ্যাঁ, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন কতটি? মুক্তজোড় ইলেকট্রন এই একটা, এই আরেকটা, মানে মোট কয়টা? দুইটা। যদি প্রশ্ন করি বন্ধনজোড় ইলেকট্রন কতটি? এই একটা, এই একটা, দুইটা। যদি প্রশ্ন করি যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনের সংখ্যা কতটি, তাহলে কিন্তু এই যে মোট এই দুইটা, এই দুইটা, মোট চারটা হবে। বুঝতে পারছো? এরকম আর কি পেঁচানো প্রশ্ন করতে পারে পরীক্ষার হলে। এজন্য আমি বারবার এগুলো কিন্তু সেম জিনিস আমি দেখাইতেছি, নতুন কিছুই নাই, সবই সেম। ঠিক আছে? এই যে 2p4, এটা যদি তুমি একটু মানে ঠিকভাবে লেখতা তাহলে কেমন হইতো? এই যে 2px2, 2py1, 2pz1। ঠিক আছে? এই 2py1 এর এইখানের একটা ইলেকট্রনের সাথে এই 1s1 একটা হাইড্রোজেনের বন্ধন গঠন করবে। আবার এই 2pz1 এর যে অযুগ্ম ইলেকট্রন আছে সেটার সাথে আরেকটা হাইড্রোজেনের 1s1 মানে বন্ধনে অংশগ্রহণ করবে। ঠিক আছে? যদিও এখানে আরো অনেক কাহিনী আছে। একটা জাস্ট শব্দ আমি তোমারে বলি, ভবিষ্যতে বুঝবা শব্দটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন এগুলোর দরকার নাই। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এইটা নিয়ে অনেক কাহিনী হবে 11-12-এ। ঠিক আছে? ওই সময় দেখবা যে কত কমপ্লেক্সিটি আছে এইসব বিষয়ে। এখন একটা পানির অণু কিভাবে গঠিত হয় যদি পরীক্ষায় আসে, তুমি কি ব্যাখ্যা করতে পারবা? এই ইলেকট্রন বিন্যাস, তারপরে এই যে লুইস ডট স্ট্রাকচার, এগুলোর মাধ্যমে। বাট অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি তুমি লেখবা কি খাতায়? এই যে সেম জিনিসটাই লেখবা যে যখন পানির একটি অণু গঠিত হয় তখন অক্সিজেন পরমাণুর যোজ্যতা স্তরের দুইটি অযুগ্ম ইলেকট্রন দুইটি হাইড্রোজেনের পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেনের পরমাণুর যোজ্যতা স্তরের অযুগ্ম ইলেকট্রন দ্বয়ের সাথে দুটি বন্ধনে অংশগ্রহণ করে। দুইটা কেমন বন্ধন দেখো তো? এই বন্ডটার নাম কি হবে? এই বন্ধনটার নাম কি হবে? একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন না? তাহলে এই বন্ধনটার নাম হলো অক্সিজেন হাইড্রোজেন বন্ড। আবার এইখানে এই যে বন্ধনটা গঠন করছে এই বন্ধনটার নাম কি হবে? এখানেও কিন্তু একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, তার মানে এই বন্ধনটার নামও হবে অক্সিজেন হাইড্রোজেন বন্ড। তার মানে পানির অণুতে কয়টা বন্ধন আছে বলো তো? দুইটা বন্ধন আছে, সেটা তো দেখাই যায়। বাট দুইটা বন্ধনই কিন্তু সেম টাইপের। এইটাও একটা অক্সিজেন হাইড্রোজেন বন্ড, আবার এইটাও আরেকটা অক্সিজেন হাইড্রোজেন বন্ড। তাইলে অক্সিজেন হাইড্রোজেন বন্ড কয়টা আছে পানির অণুতে? দুইটা। বুঝতে পারছি? এগুলো কিন্তু খুবই নর্মাল জিনিস। আবার এই যে এখানে একটা মনে করো আমি যৌগ লিখি, এই যৌগটার নাম কি মনে পড়ে তোমার? এতক্ষণে বুঝে গেছো আমি কি আঁকবো। এটার নাম কি? এই যে NH3, অ্যামোনিয়া। ভেরি গুড। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস কেমন বা কয়টা থাকে মোট ইলেকট্রন যোজ্যতা স্তরে? পাঁচটা, তাই না? 2s2 2p3, পাঁচটা। অর্থাৎ এখন পাঁচটা যেহেতু ইলেকট্রন আছে নাইট্রোজেনের, তাহলে ও যদি অষ্টক পূরণ করতে চায় ওর আরো কয়টি ইলেকট্রন লাগবে? তিনটা। এখন তিনটে ইলেকট্রন ও কিভাবে অর্জন করবে? দেখো, যেহেতু একটা অধাতু, তুমি যদি অন্য পাশে একটা ধাতু আনো, সেই ধাতু মনে করো তিনটে ইলেকট্রন ত্যাগ করবে, তাইলে কিন্তু নাইট্রোজেন সেই তিনটে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এইভাবেও কিন্তু নাইট্রোজেন তার অষ্টক পূরণ করতে পারে। পারে কিনা বলো? যত অধাতু আছে এরা সবাই কিন্তু আয়নিক বন্ধনে অংশগ্রহণ করতে পারে, আবার সমযোজী বন্ধনেও অংশগ্রহণ করতে পারে। কিন্তু তুমি আমারে বলো, ধাতু যারা, সেই ধাতুরা কি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে? ধাতুরা কিন্তু শুধুমাত্র আয়নিক বন্ধন। কিন্তু এই যে অধাতুগুলা, এই অধাতুগুলা অষ্টক দুইভাবেই পূরণ করতে পারে। আয়নিক বন্ধনে অংশগ্রহণ করতে পারে, তাহলে কি হবে?
ওই ধাতু যে ইলেকট্রনগুলো ত্যাগ করছে তারা ডিরেক্টলি সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে এইভাবে। আবার অধাতুগুলা অন্য অধাতু পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমেও তার অষ্টক অর্জন করতে পারে, দুইভাবেই পারে। ঠিক আছে, এই টাইপের কিন্তু মানে বইতে ছোট একটা প্যারায় কিছু কথা আছে, সেই প্যারাটা পড়ে নিও মেন বইয়ের। এখন যেটা পড়াইতেছিলাম, এই যে অ্যামোনিয়া যৌগ, আচ্ছা এই যে অ্যামোনিয়া বলো তো এইটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ, আমি কিভাবে বুঝতে পারবো? দেখো নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেনের একটা অধাতু, তাহলে অ্যামোনিয়া কি সমযোজী যৌগ না? আমার যে কোনো দেখো এমসিকিউতে এরকম প্রশ্ন আসবে, নিচের এটি কেমন যৌগ বা নিচের আয়নিক যৌগ কোনটি, সমযোজী যৌগ কোনটি। আমরা জাস্ট এইভাবেই চিন্তা করব যে দেখবো ধাতু অধাতু, অধাতু অধাতু নাকি ধাতু ধাতু কিরকম, এটা জাস্ট খুঁজবা, তাইলে দেখবে তুমি পাইরে গেছো। অনেক সহজ জিনিসগুলা। আবার যেহেতু নাইট্রোজেনের যোজিত স্তরে অষ্টক অর্জন করার জন্য 3টা ইলেকট্রন লাগবে, অর্থাৎ ও কয়টা বন্ধন অংশগ্রহণ করবে? ও 3টা বন্ধন অংশগ্রহণ করবে। তাই এই যে নাইট্রোজেন 3টা বন্ধন, আর এই যে 3টা হাইড্রোজেন, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো এর, তাহলে দেখতে কিরকম হবে? দেখো তো, নাইট্রোজেন 1s2 2s2 আর এখানে 2p3, বা তুমি ভাঙ্গাই লিখতে পারো যে 2px1 2py1 2pz1। ঠিক আছে, আর এই হাইড্রোজেনে তো 1s1, তাহলে ওই হাইড্রোজেনের অযুগ্ম ইলেকট্রনের সাথে নাইট্রোজেনের এই যে 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে অযুগ্ম? 3টা, 2px এ একটা, 2py এ একটা, 2pz এ একটা। তো এই এই এগুলো কিন্তু কি করবে? বন্ধনে অংশগ্রহণ করবে। বুঝতে পারছো? আর বন্ধন সম্পর্কে এক্সাক্ট সলিড কথা কি? সলিড কথা হলে এভাবে লিখবা যে এই যে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, এরকম বন্ধন কয়টা এই যৌগে? দেখতেই পাইতেছো 3টা। 3টা কি বন্ধন? 3টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন। প্রত্যেকটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয়েছে? নাইট্রোজেন পরমাণু এবং হাইড্রোজেনের পরমাণু, একটি পরমাণু যখন কাছাকাছি আসে, তখন উভয় পরমাণুর যোজ্যতা স্তর থেকে অযুগ্ম ইলেকট্রন কাছাকাছি এসে জোড়বদ্ধ হয় এবং উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে এবং নাইট্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করে। এই লেখাটা যেটা বলছি, ভিডিওটা আরেকবার দেখে লেখাটা অবশ্যই খাতায় লিখে ফেলাবা। ঠিক আছে, এরকম করে একবার কি হয় দেখো, একবার একটা হাইড্রোজেনের পরমাণুর 1s1 এর সাথে একটা নাইট্রোজেনের পরমাণুর মনে করো 2px1 এইটার বন্ধন গঠন হয়। তারপরে 2py1 এর সাথে অন্য আরেকটা হাইড্রোজেনের পরমাণুর 1s1 এর বন্ধন হয়। তারপরে নাইট্রোজেনের পরমাণুর যে 2pz অরবিটালের যে একটা অযুগ্ম ইলেকট্রন আছে সেইটার সাথে অন্য হাইড্রোজেনের পরমাণুর 1s1 এর মানে ওই ইলেকট্রনের বন্ধন গঠন হয়। বুঝতে পারছো সম্পূর্ণ? এই বন্ধন গঠন হওয়ার পরেও জানো এই নাইট্রোজেনে কিন্তু এইখানে একটা মানে মুক্তজোড় ইলেকট্রন থাকে। যখন তোমরা ওই যে লুইস ডো স্ট্রাকচারের মাধ্যমে আঁকবা তখন এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যেমন নাইট্রোজেনে দেখো যোজিত স্তরে কিন্তু 5টি ইলেকট্রন ছিল, তাহলে ওর চিত্রটা কিরকম? অনেকটা এরকম না, 1টা 2টা 3টা 4টা, এখানে আবার একটা 5টা। এখন এই যে একটা ইলেকট্রন, এর সাথে এই হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এর সাথে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এর সাথে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন। বুঝতে পারছো? প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন কতটি? অ্যান্সার হবে কি? একটি। এই যে একটি মুক্তজোড় ইলেকট্রন। আবার যদি বলে অ্যামোনিয়া যৌগে বন্ধনজোড় ইলেকট্রন কতটি? একটা, 2টা, 3টা। বাট যদি বলে বন্ধনে আবদ্ধ মোট ইলেকট্রনের সংখ্যা কতটি, তাহলে কিন্তু উত্তর হবে 6টি। কারণ আমরা জানি প্রত্যেকটা সমযোজী বন্ধন মানে কিন্তু 2টা ইলেকট্রন, তাই না? বুঝতে পারছো? বলো। তাহলে আমরা আজকে দেখো কি কি টপিক কভার করলাম। এই যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন অণু কিভাবে গঠন করে, অক্সিজেন অণু কিভাবে গঠন করে, ক্লোরিন কিভাবে গঠন করে, পানি কিভাবে গঠন করে, নাইট্রোজেন কিভাবে গঠন করে, কোনটার মধ্যে দ্বিবন্ধন, কোনটার মধ্যে একক বন্ধন, কোনটার মধ্যে ত্রিবন্ধন, এগুলো সব কিন্তু আমি টেকনিকের মাধ্যমে তোমার শিখাইছি। এখনো একটা জিনিস বাকি আছে যে কার্বন ডাই অক্সাইড কিভাবে গঠিত হয়, এটা আমি এখন দেখাবো।
কে কতটি বন্ধন গঠন করে সেটা কিন্তু টেকনিক তোমার আমি শিখাই দিয়েছি। যেমন এই যে নাইট্রোজেন 3টা বন্ধন গঠন করবে, কিভাবে পারবো? জাস্ট চিন্তা করব যে ওর অষ্টক অর্জন করতে ওর আর কয়টা ইলেকট্রন লাগবে, যতগুলো ইলেকট্রন লাগবে সে ততগুলো বন্ধনই অংশগ্রহণ করবে। তারপর সমযোজী যৌগ অণু আর সমযোজী অণু বা সমযোজী মৌল অণু, এই সংজ্ঞা আমি তোমায় লেখাই দিলাম। এখন একটা কথা আছে যে ভৌত অবস্থা, ঠিক আছে? আচ্ছা আসো পরবর্তী টপিক। প্রথমে লেখো যে কার্বন ডাইঅক্সাইড কিভাবে গঠন হয়। আমি যদি তাড়াতাড়ি চিন্তা করি এই কার্বন ডাইঅক্সাইড একটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ, সেটা আমি কিভাবে বুঝবো? জাস্ট দেখবা যে এই পরমাণুগুলোর মধ্যে ধাতু নাকি অধাতু। যেমন কার্বন কিন্তু একটা অধাতু, অক্সিজেনও একটা অধাতু। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড যৌগটা কেমন হবে? অবশ্যই আয়নিক যৌগ হবে না, হবে সমযোজী যৌগ, কারণ এখানে দুইটাই অধাতব পরমাণু। ঠিক আছে? কিভাবে গঠিত হয়েছে? একটা কার্বনের পরমাণু আর দুইটা অক্সিজেনের পরমাণু কাছাকাছি আসছে, তারপরে এদের মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি হয়েছে, সমযোজী বন্ধন গঠন করছে। বাট বিস্তারিত ব্যাখ্যা কি? দেখো, কার্বনের লুইস ডট স্ট্রাকচার যদি তুমি আঁকো অনেকটা এরকম। ওর যোজ্যত স্তরে 4টা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে। আবার অক্সিজেন, এ মনে করো একটা অক্সিজেন, আমরা অন্য কালি দিয়ে দেখাই, এই অক্সিজেন। ঠিক আছে? অক্সিজেনের কি খেলা মানে অবস্থা কি দেখো, অক্সিজেনের যোজ্যত স্তর কিন্তু দেখতে এরকম। ঠিক আছে? অক্সিজেনের দেখো 2টা অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে বলো তো অক্সিজেন কতগুলা বন্ধনে অংশগ্রহণ করবে? 2টা বন্ধনে অংশগ্রহণ করবে, তাই তো? দেখো, এই অযুগ্ম ইলেকট্রন আর এই অযুগ্ম ইলেকট্রন এরা একটা বন্ধন গঠন করবে। আবার এইখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে আর কার্বনের এখানে আরেকটা অযুগ্ম ইলেকট্রন আছে, এরা আরেকটা বন্ধন অংশগ্রহণ করবে। এই ব্যাখ্যাটা বুঝছো কিনা আগে সেটা বলো। এখন এই গেল একটা অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু কিন্তু মোট 2টা, মানে আরেকটা অক্সিজেন পরমাণু আছে, বুঝতেই পারতেছো। কারণ দেখো, কার্বন পরমাণু যদি এই অক্সিজেন পরমাণুর সাথে 2টা বন্ধন গঠন করে, তাহলে কার্বনের মোট যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? এখন একদম প্রাইমারিলি কার্বন পরমাণুতে কিন্তু জাস্ট 4টা ছিল যোজ্যতা স্তরের ইলেকট্রন, বাট যেহেতু 2টা বন্ধন গঠন করছে, তার মানে এখন কয়টা ইলেকট্রন ওর যোজ্যতা স্তরে? 6টা। বাট এই অক্সিজেনের কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। এখন তাইলে এই কার্বনের যদি অষ্টক পূরণ হইতে চায়, এই কার্বনের মোট কয়টা বন্ধন অংশগ্রহণ করা লাগতো? অবশ্যই 4টা, কারণ ওর 4টে ইলেকট্রন আছে, ওর অষ্টক অর্জন করতে আরো 4টা বন্ধনে অংশগ্রহণ করা লাগবে। 2টাই ও করছে, মানে ওর আরো 2টা বন্ধন গঠন করা লাগবে। তাই আমার কিন্তু আরেকটা অক্সিজেন আছে। ঠিক আছে? ওই অক্সিজেনটা আমি এখানে আঁকবো। এই যে অক্সিজেন, দেখো এইটার আমরা এইভাবে আঁকি। এখন এই অক্সিজেনের এই অযুগ্ম ইলেকট্রন আর কার্বনের এই অযুগ্ম ইলেকট্রন এরা একটা বন্ধন গঠন করবে। আবার অক্সিজেনের এই অযুগ্ম ইলেকট্রন আর কার্বনের এই অযুগ্ম ইলেকট্রন এরা আরেকটা বন্ধন গঠন করবে। এখন দেখো তো হয়েছে কিনা, সবাই স্যাটিসফাইড কিনা তুমি সেটা দেখো। এই যে কার্বন, কার্বনের এখন যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা মোট? এখন কিন্তু 8টা হয়ে গেছে, অষ্টক পূরণ। আবার প্রত্যেকটা অক্সিজেনের যোজ্যতা স্তরে দেখো তো 8টা ইলেকট্রন হয়েছে কিনা। সবারই কিন্তু 8টা হয়ে গেছে, সবাই সন্তুষ্ট। এই জিনিসটা সুন্দরভাবে কিভাবে দেখা, এইভাবে দেখো। কার্বন, এই একটা অক্সিজেন, মোট অক্সিজেন 2টা পরমাণু, এই পাশে আরেকটা অক্সিজেনের পরমাণু। এখন এই কার্বন আর অক্সিজেন দেখো তো কয়টা বন্ধন গঠন করলো? 2টা না? এই একটা, এই একটা। আবার এই কার্বন এই অক্সিজেনের সাথে কয়টা বন্ধন গঠন করলো? 2টা। এই একটা, এই একটা। বুঝতে পারছো? আর একটা প্রশ্ন করে যে নিচের কোনটি সরল রৈখিক অণু, মানে যে কার্বন ডাইঅক্সাইড জিনিসটা কিন্তু সরল রৈখিক। দেখো, সরল রৈখিক, এটা মনে রাখবা আর কি। এগুলো অনেক ডিটেলসে শেখার মতো জিনিস আছে, বাট এটা তোমাদের লেভেলের না, আরো বড় হবে ওই সময় শিখবা। এখন দেখো, এই যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর যোজ্যতা স্তর এখন ইলেকট্রন কয়টা? 1টা 2টা 3টা 4টা, মোট 4টা বন্ধনে গঠন করছে। তার মানে 4 দুগুণে 8টা ইলেকট্রন। আবার এই যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুতে 2টা বন্ধন গঠন করছে, মানে ওর 4টা কিন্তু মোট এইখানেই আছে। এখানে আরো 2টি ইলেকট্রন আছে অক্সিজেনের, মানে 4, মানে মোট কয়টা অক্সিজেনের?
8টা। আবার এই অক্সিজেনেরও কিন্তু এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো, এই যে মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন, আর এই যে বন্ধনজোড় ইলেকট্রন। বুঝতে পারছো কিভাবে আমি কার্বন ডাই অক্সাইডের ছবি আঁকলাম? আচ্ছা, তাহলে এইভাবে কিভাবে মানে বন্ধনগুলো কিভাবে গঠিত করছে সেটা তো তুমি এখন পারবাই, যে কার্বন এবং অক্সিজেনের উভয় পরমাণু থেকে অযুগ্ম ইলেকট্রন দ্বয় কাছাকাছি এসে জোড়বদ্ধ হয় এবং কার্বন এবং অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে এবং এভাবেই কার্বন অক্সিজেন বন্ধন মানে সমযোজী বন্ধন গঠন করে। লিখতে পারবা? এখানে লাগলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও তুমি দেখাবা, ঠিক আছে? যেমন কার্বন ইলেকট্রন বিন্যাস কিরকম, 1s2 2s2 তারপরে 2p2। যদিও এইখানে অ্যাকচুয়ালি কার্বনের পরিবর্তনশীল যোজনী আছে, আমরা জানি কার্বন কিন্তু পরিবর্তনশীল যোজনী 2 আর 4 প্রদর্শন করে। এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড, তার মানে কার্বনের এখানে যোজনী কত? কার্বনের কিন্তু এখানে যোজনী বা হাত কয়টা? 4টা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস এরকম 2px1 2py1 2pz1। এটা বুঝতে কি তোমার সমস্যা আছে? উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখাইছিলাম না তোমারে আমি, যে নর্মাল অবস্থায় দেখো, নর্মাল অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস কিরকম? নর্মাল অবস্থায় কার্বন এরকম থাকে 1s2 2s2, এটা 2p2 আমি আপাতত লিখি, বা 2p2 মানে কি, এই অরবিটাল ওয়াইজ যদি তুমি সাজাইয়া লেখো তাহলে তুমি লিখতে পারো যে 2px1 2py1, না 2pz এ কটা থাকে? 2pz এ থাকে 0টা। বুঝছো? এই যে 2pz এ থাকে 0টা ইলেকট্রন। কিন্তু যখন তুমি এর তাপ দাও বা কোনো একটা ভাবে উত্তেজিত করো, উত্তেজিত করলে এর ইলেকট্রন বিন্যাস পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়? যদি এরকম খেয়াল করো, বুঝছো? আমি দুইটা জিনিস মাথায় রাখবো, আমি দেখবো যে আমার যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে কিনা। আমি কি দেখবো? ফাঁকা অরবিটাল আছে কিনা। আরেকটা জিনিস দেখবো যে আমার বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে কিনা। তাহলে এখানে একটা পয়েন্ট লেখা ফেলো, এটা আমি ওই সময় করাই নাই, বাট এটা ইম্পর্টেন্ট। এইটা দিয়ে কিন্তু পঞ্চম অধ্যায়ের সৃজনশীলের একটা ওয়ান অফ দি মোস্ট মানে ভাইটাল কোশ্চেন আসে এই পরিবর্তনশীল যোজনী থেকে। ওই কোশ্চেনটা একটু পরে আমি তোমার সলভ করাই দেবো, বাট আপাতত দেখো যে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এই উত্তেজিত অবস্থায় কখন ইলেকট্রন অন্য অরবিটালে জাম্প করবে? দেখো এখানে কিন্তু 2pz এ কোনো ইলেকট্রন ছিল না, 0টা ইলেকট্রন ছিল, কিন্তু তুমি যখন এর উত্তেজিত করলা তখন তাপ দিলা বা কোনো একটা ভাবে শক্তি দিলা, কি করলো? এই 2s2, দেখো 2s অরবিটালে যে দুইটি ইলেকট্রন ছিল এখান থেকে কিন্তু একটা ইলেকট্রন এই 2pz এ চলে আসছে, ঠিক আছে? এখন এই জিনিসটা কখন হবে? এটা দুইটা শর্ত আছে। শর্ত হলো গুলো, প্রথম শর্ত আমার ফাঁকা অরবিটাল থাকা লাগবে আগে। ফাঁকা অরবিটাল কি? ফাঁকা অরবিটাল। কারণ যদি ফাঁকা অরবিটাল না থাকে তাইলে তো আর ইলেকট্রন যাবে না, তাই না? যেমন এখানে 2pz আমার একটা ফাঁকা অরবিটাল ছিল, এই জন্যই পরবর্তীতে একটা ইলেকট্রন এখানে আসতে পারছে। আর দ্বিতীয় শর্ত হইলো আমার জোড় ইলেকট্রন থাকা লাগবে প্রাইমারিলি। দেখো এখানে কিন্তু একটা জোড় ইলেকট্রন ছিল যোজ্যতা স্তরে 2s2, তাই না? যোজ্যতা স্তরে একটা জোড় ইলেকট্রন ছিল, সেই জোড় ভাঙে গেছে, অন্য জায়গায় চলে গেছে, কারণ রুম ফাঁকা আছে। খেয়াল করো, এইভাবে চিন্তা করবা, অরবিটাল মানেই কিন্তু রুম। রুম যদি ফাঁকা থাকে তাহলে গাদাগাদি কইরা থাকার কোনো মানে হয় বলো? তাহলে ফাঁকা অরবিটাল থাকা লাগবে, আর কি থাকা লাগবে? জোড় ইলেকট্রন। যদি এগুলো থাকে, এই দুইটা শর্তই যদি পালন করে, তখন উত্তেজিত মানে তারা আর কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে। কি করবে? সেই মৌলগুলো কি করবে বলো? ভেরি গুড। এখন পরিবর্তনশীল যোজনী, এখান থেকে মেইন যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হলো ফসফরাস কেনিয়া, ঠিক আছে? কোশ্চেনটা আমি একটু একটু পরে তোমার অন্য পৃষ্ঠায় দেখাইতেছি। আপাতত এটা কি তুমি বুঝছো
যে নর্মাল অবস্থায় কার্বনের দেখো যোজনী কত ছিল। যোজনী মানে কি? যোজনী মানে যোজ্যতা স্তরে যতগুলা অধাতুর ক্ষেত্রে যোজ্যতা স্তরে যতগুলা অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটাই কিন্তু যোজনী। এখন দেখো এই যে 2px একটা সিঙ্গেল ইলেকট্রন আর 2py আর একটা সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এইখানে কার্বনের যোজনী কত? বলো, কার্বনের যোজনী কত? 2। আর উত্তেজিত অবস্থায় এইখানে দেখো তো কার্বনের যোজ্যতা স্তরে আমার সিঙ্গেল ইলেকট্রন কয়টা? 4টা না? তাহলে এখানে যোজনী কত? আমি কি তোমারে বলছি যে অষ্টক পূরণ করার জন্য কতগুলা বন্ধন অংশগ্রহণ করবে? দেখো তো এই এই কার্বনের কথা চিন্তা করে, এই কার্বন কয়টা বন্ধন অংশগ্রহণ করবে? এই কার্বন কিন্তু 4টা বন্ধন অংশগ্রহণ করবে, কারণ ওর 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। আর এই কার্বনে 2টা সিঙ্গেল ইলেকট্রন, ওর যোজনই 2। তাহলে এই কার্বন কয়টা বন্ধন অংশগ্রহণ করতে পারে বলো তো? 2টা। বাট বেশিরভাগ ক্ষেত্রে কার্বন কিন্তু 4 যোজনেই প্রদর্শন করে। ঠিক আছে, উত্তেজিত অবস্থাতেই থাকে সে বেশিরভাগ সময়। এখন আমার প্রশ্ন যে বলো তো, উত্তেজিত অবস্থায় এই কার্বন কি আরো যোজনী প্রদর্শন করতে পারে 4-এর থেকেও বেশি? বা এই যে এখানে একটা 1s2 আছে, এখান থেকেও কি ইলেকট্রন সামনে যাবে বলো? এখান থেকে কিন্তু যাবে না। আমি আমি কিন্তু শুধুমাত্র যোজ্যতা স্তরেই এক অরবিটাল থেকে অন্য অরবিটালে ইলেকট্রন যাবে। এরকম হবে না যে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে, এটা হবে না। ঠিক আছে, শুধুমাত্র যোজ্যতা স্তরে। আর এখানে যোজ্যতা স্তরে 2 নম্বর শক্তি স্তরে দেখো তো আর কোনো ফাঁকা অরবিটাল আছে কিনা? এখন আছে কেউ? 2b পরে কি 2d আছে? বলো, 2d নামে কি কোনো উপশক্তি স্তর বা অরবিটাল আছে? বলো। এগুলো কিন্তু নাই। এই জিনিসগুলো তৃতীয় অধ্যায়ে খুব বিস্তারিত আমরা শিখছি, তাই না? যে কত নম্বর শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তরগুলোর নাম কি, আবার কোন উপশক্তি স্তরে কি কি অরবিটাল আছে, এগুলো সব আগের শেখানো। এই জন্য এখন বেশি কষ্ট হইতেছে না, খুব সহজেই আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি। এখন পরবর্তী যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো, এই চ্যাপ্টারের প্রশ্নটা খুবই আসে, এটা হলো এই ফসফরাস। এই ফসফরাস বলো তো কত কত যোজনী প্রদর্শন করে? ফসফরাস কিন্তু 3 আর 5। এখন এই জিনিসটাকে আমি তোমার বিস্তারিত শিখাইছি আগের ক্লাসগুলোতে। ও, এটাতে শিখাই ফেলাইছি। আর বলতো সালফার কি কি যোজনী প্রদর্শন করে? আচ্ছা, এই দুইটা কি আমি তোমার শিখেই ফেলাইছি? যাক, আগের কোনো একটা ক্লাসে আমি শিখেছি, আমারও মানে হালকা হালকা মনে পড়ছে। তো আমি শর্ট একটা রিক্যাপ দিই, অনেক হয়তো বা পারে না এই জন্য। দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা কেমন? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। তাহলে 1s2 2s2 2p6। এগুলো আমি আর অরবিটাল ওয়াইজ দেখালাম, আমি শুধুমাত্র যোজ্যতা স্তরে অরবিটাল ওয়াইজ দেখাবো। ঠিক আছে, 3s2, তারপরে কি মোট 12টা দিছি, এখন বাকি আছে 3টা। তাহলে 3p-তে 3টা যাবে। এই জিনিসটা আমরা অরবিটাল ওয়াইজ দেখাই। 3px-এ একটা, 3py-তে কয়টা? একটা। আবার 3pz-এ কয়টা? একটা। তাহলে দেখো তো এই ফসফরাসে আমার যোজ্যতা স্তরে অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে এই ফসফরাসের যোজনী কত? তাহলে এই ফসফরাস কয়টা বন্ধনে অংশগ্রহণ করবে? তাহলে এই ফসফরাস কেমন যৌগ গঠন করবে? এরকম কিনা PCl3 অথবা PH3 এরকম যৌগ গঠন করবে কিনা? আচ্ছা, এখন একটু চিন্তা করো, তুমি যে বললা যে ফসফরাস কিন্তু অন্য যোজনীয় প্রদর্শন করে, সেইটা কিভাবে করে? এর যখন তুমি উত্তেজিত করবা, এখানে আমি কি দেখো তো ইলেকট্রন বিন্যাসটা সম্পূর্ণ হয়েছে কিনা। 3 নাম্বার শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তর আছে? 3s 3p, আর কেউ নাই? আর কেউ আছে বলো? 3d যাবে কই? 3d আছে না? 3 নাম্বার শক্তি স্তরে কি কি আছে? 3s 3p আর 3d। আমি কি 3d লেখছিলাম একটু আগে? দেখো 3d তোমার লেখা লাগবে, বাট 3d-তে ইলেকট্রন থাকবে না। ইলেকট্রন কয়টা আছে? 0টা। তাও লেখা লাগবে আর কি, এখন যেহেতু আমি এই জিনিসটা তোমার শিখাইতেছি। নর্মাল অবস্থায় কিন্তু লেখা লাগে না। আবার তুমি যদি এই ফসফরাসকে উত্তেজিত করো, তাহলে উত্তেজিত অবস্থায় ওর ইলেকট্রন বিন্যাস, এই যে প্রথম এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না।
ঠিক আছে, এই যে 1s2 শুধুমাত্র যোজ্যতা স্তরে কিছু চেঞ্জ হবে, 1s2 2s2 2p6 এগুলো সব আগের মতোই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন তুমি আমারে বলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার শর্ত কি ছিল মনে পড়ে? উত্তেজিত অবস্থায় যে ডিফারেন্ট ইলেকট্রন বিন্যাস হবে কখন হবে? আমার ফাঁকা অরবিটাল থাকা লাগবে আর আমার জোর ইলেকট্রন থাকা লাগবে। দেখো তো আমার দুইটা আছে কিনা। আমার কি 3 নাম্বার বা যোজ্যতা শক্তি স্তরে ফাঁকা অরবিটাল আছে? আমার কি জোর ইলেকট্রন আছে? এই যে 3s2 এটা জোর ইলেকট্রন। আর ফাঁকা অরবিটাল কি? এই 3d তে কিন্তু 5টা অরবিটাল আছে, আমি জানি সে 5টা ঘরেই কিন্তু ফাঁকা এখানে। তাহলে নতুন অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? এই 3s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে, 3d-র যে কোনো একটা অরবিটালে যাবে। তাহলে আমার চিত্রটা কিরকম হবে দেখো, 3s1 3s2 কিন্তু আর থাকলো না, 3px1 3py1 3pz1 আর এইখানে 3d তো 5টা অরবিটাল আছে, আমি ধরি এটা 3dxy তে আসছে। ঠিক আছে, 3dxy তে মনে করো এই 3s থেকে একটা ইলেকট্রন আসলো। তাহলে এই অবস্থায় দেখো তো আমার বিজোড় ইলেকট্রন অথবা অযুগ্ম ইলেকট্রন কয়টা? তাহলে এখন ফসফরাসের যোজনী কত? তাহলে এই অবস্থায় ফসফরাস কেমন যৌগ গঠন করবে বলো তো? PCl5 PH5 এই টাইপের যৌগ গঠন করবে। এখন আমার প্রশ্ন, এই যে জিনিসটা হইলো না, এটারে বলে অষ্টক সম্প্রসারণ। কেন বলে খেয়াল করো, এই যে PCl5 যৌগে এই মনে করো PCl5 এটা ফসফরাস, ঠিক আছে। আমরা এখন লুইস ডট স্ট্রাকচারটা আঁকতে চাইতেছি। লুইস ডট স্ট্রাকচারটা কেমন দেখো, নর্মাল অবস্থা আমরা ফসফরাসের কত ইলেকট্রন বিন্যাসটা কিরকম? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে যায় 8টা, আর বাকি যে 5টি ইলেকট্রন সেগুলো থাকে যোজ্যতা স্তরে 5। তার মানে এই 1 2 3 4 5 এরা কিন্তু নর্মাল অবস্থায় ফসফরাস। সেই সময় এরা PH3 অথবা PCl3 এই টাইপের যৌগ গঠন করে, কারণ ওর যোজনী ছিল 3। বাট এখন এই উত্তেজিত অবস্থায় ওর যোজনী কত? ওর যোজনী এখন 5, তাই না? তাহলে আমি এই 5টা এভাবে ইলেকট্রন দেখাবো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। এখন এইখানে এই যে অযুগ্ম ইলেকট্রন মনে করো PCl5 আমি এখন গঠন করতেছি, তাইলে এই অযুগ্ম ইলেকট্রনের সাথে ক্লোরিনের একটা অযুগ্ম ইলেকট্রন সমযোজী বন্ধন গঠন করবে। দেখো ক্লোরিনের আবার এখানে কিন্তু এই 6টা ইলেকট্রন, মানে ওগুলো দেখাবা তোমরা, ঠিক আছে। এই মানে এখানে আরেকটা ক্লোরিন, এইটা আরেকটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন। এখন আমার বলো তো, আমরা জানি এতক্ষণ পর্যন্ত আমরা জানি না আসছি যে কোনো একটা মৌল কি চাই, মানে এই যে ইলেকট্রন কেউ দান করে, কেউ ত্যাগ করে, কেউ ইলেকট্রন শেয়ার করে, এগুলো কেন করতো জানি মনে পড়ে? অষ্টকর্জনের জন্য। বাট এই ফসফরাসের দিকে তুমি একটু লক্ষ্য করো, এই ফসফরাসের যোজ্যতা স্তরে কতগুলি ইলেকট্রন তুমি দেখতে পাইতেছো? ও 5টা বন্ধন গঠন করছে, 5টা বন্ধন ইকুয়ালস টু কতগুলো ইলেকট্রন? ওর কিন্তু এখন 10টা ইলেকট্রন। তাহলে ওকে আর 8টা ইলেকট্রন আছে নাকি 8টার বেশি হয়ে গেছে? এই ঘটনাটাকে কি বলে? অষ্টক সম্প্রসারণ, মানে অষ্টকের থেকেও বাইরে গেছে, ঠিক আছে। স্থিতিশীল হওয়ার জন্য ওর 8টার থেকেও বেশি ইলেকট্রন এখন লাগে, এটাকে কি বলে? অষ্টক সম্প্রসারণ। কিন্তু নর্মাল অবস্থায় এই যে PCl3 যখন গঠন করতো, PCl3 বা মনে করো PH3, ঠিক আছে, সেই সময় কিন্তু ওর যোজ্যতা স্তরের এরকম ছিল। সেই সময় এই মনে করো PH3, দেখো তো এই ফসফরাসের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? এই ফসফরাসের এই যে 2টা 4টা 6টা আর এই 2টা, তাহলে মোট কয়টা ফসফরাসের যোজ্যতা স্তরে ইলেকট্রন বলো? 8টা। বাট এইখানে কিন্তু 10টা। তাহলে এটা কিন্তু নর্মাল অবস্থায় ওর অষ্টক ঠিকই ছিল, বাট এখন কি হয়েছে? অষ্টক সম্প্রসারণ হয়েছে। তাহলে এই যে ফসফরাস কেন অষ্টক সম্প্রসারণ এর মানে প্রদর্শন করে, এ যদি ব্যাখ্যা আসে, দেখো প্রশ্নটা আগে আমার প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নটা একদম খুব, এটা কিন্তু স্টার দিয়ে দাও। কোশ্চেনটা কি? ফসফরাস ফসফরাস অষ্টক সম্প্রসারণ কেন প্রদর্শন করে?
বা ফসফরাস মৌলে অষ্টক সম্প্রসারণ হয়, ব্যাখ্যা করো। ফসফরাস মৌলে অষ্টক সম্প্রসারণ হয় কেন, এই ব্যাখ্যাটাকে এখন দিতে পারবা বা কিভাবে? আমার কিন্তু নর্মাল যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখানো লাগবে, যে ফসফরাসের নর্মাল অবস্থায় যোজনী 3, এই নর্মাল অবস্থায় কিরকম যৌগ গঠন করে PH3 বা PCl3, আবার যখন উত্তেজিত হয় তখন কি হয়, তখন ওর যোজনী কিন্তু 5 হয়ে যায়। এই ইলেকট্রন বিন্যাস ভালোভাবে দেখান লাগবে। তো 5 যোজনী মানে কি, সে 5টা বন্ধন গঠন করবে। তারপরে যে লুইস ডোর স্ট্রাকচারটা দেখাবা, তারপরে ব্যাখ্যা করবা যে কিভাবে এই ফসফরাসের যোজ্যত স্তরে 10টা ইলেকট্রন, অর্থাৎ এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। তো ফুল ব্যাখ্যাটা তুমি লিখতে পারবা কিনা এখন, পারবা? এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এই যে ফসফরাস, সে কিন্তু অষ্টক সম্প্রসারণ প্রদর্শন করে। শুধু ফসফরাস না, এই সালফারও কিন্তু অষ্টক সম্প্রসারণ প্রদর্শন করে, বা সালফার যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এই এই ব্যাখ্যাটা তুমি নিজে দিতে পারবা কিনা বলো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আমারে বলো তো, PCl5 তো গঠন হয়েছে, PCl5 গঠন হলেও বলো তো NCl5 গঠিত হবে কিনা? আমি তোমার অ্যান্সারই বলি যে NCl5 গঠিত হবে না। কেন? উত্তর কি তুমি দিতে পারবা? কেন অ্যাকচুয়ালি NCl5 গঠিত হবে না? এর দেখো, নাইট্রোজেন, হ্যাঁ বলো। কেন করে না? আচ্ছা দেখ, আমি বলতেছি, তুমি কিন্তু কাছাকাছি চলে গেছো, ভেরি গুড। এই যে নাইট্রোজেন আর ফসফরাস, ওরা কি সেম গ্রুপের মৌল না বলো? ওরা দুইজনেই কিন্তু 15 নম্বর গ্রুপের মৌল, তা ওদের কিন্তু সেম ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করা উচিত। তাহলে ও যদি PCl5 গঠন করে, ও তো কান্নাকাটি করবে, আমিও NCl5 গঠন করবো, আমার কি দোষ, তাই না? সব শুধু আমার সাথেই হয়, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। বাট এখানে গভীর একটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো এরকম, এই যে ফসফরাস কত নম্বর পর্যায়ের মৌল? 3 নম্বর পর্যায়ের না? তাই ফসফরাসে কিন্তু 3টা শক্তিস্তর আছে, আর নাইট্রোজেন কিন্তু 2 নম্বর পর্যায়ের মৌল। নাইট্রোজেনে তাহলে কয়টা শক্তিস্তর আছে? 2টা শক্তিস্তর। ফসফরাসের যে 3 নম্বর শক্তিস্তরটা আছে, সেই 3 নম্বর শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা। বাট 2 নম্বর শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। ঠিক আছে, এর কারণ কি, মানে পার্থক্যের কারণ কি? কারণ 3 নম্বর শক্তিস্তরে 3D উপশক্তিস্তর আছে। নাইট্রোজেনে নাইট্রোজেনে কি ডি উপশক্তিস্তর আছে বলো? নাইট্রোজেনে 3D উপশক্তিস্তর অনুপস্থিত। এটাই মেইন ব্যাখ্যা। এখন আমরা আরো একটু দেখাই, উপশক্তিস্তর অনুপস্থিত। এখন অনুপস্থিত তাতে কি হয়েছে, তাই না? কি আসে যায়, অনুপস্থিত থাকতেই পারে, তাতে আমাকে কেন বঞ্চিত করবে? তার উত্তর লুকায়িত আছে এর ইলেকট্রন বিন্যাসে। নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? 7টা, তাই না? তাহলে 1s2 2s2, আর এইখানে 2p3, মানে ওই 2pর যে 3টা অরবিটাল আছে, 2px 2py 2pz, সেখানে একটা একটা করে ইলেকট্রন আছে। এখন 2 নাম্বার শক্তিস্তরে কি 2d আছে বলো? যদি 2d থাকতো, তাহলে 2s উপশক্তিস্তর থেকে বা 2s অরবিটাল থেকে 2dর যে 5টা অরবিটাল আছে, সেই 5টা অরবিটালের যে কোনো অরবিটালে ইলেকট্রন আসতে পারতো। বাট 2d অরবিটাল কি আছে বলো? নাই। কিন্তু তুমি যদি ফসফরাসের দিকে লক্ষ্য করো, ফসফরাসে কিন্তু যোজ্যত স্তর কত? 3 নাম্বার শক্তিস্তর। সে 3 নাম্বার শক্তিস্তরে 3s এ আছে 2টা, 3p-তে আছে 3টা ইলেকট্রন, 3px এ একটা, 3py তে একটা, 3pz এ একটা। আবার এইখানে কিন্তু 3d থাকে, 3d উপশক্তিস্তরের 5টা অরবিটাল এখানে থাকে, ফাঁকা থাকে। এখন ফসফরাসের ক্ষেত্রে যেহেতু
ডি উপশক্তি স্তর আছে, 3D উপশক্তি স্তর আছে, এই ফলে কি হয় 3s থেকে ইলেকট্রন 3D তে চলে যেতে পারে, এর ফলে কি হয় পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে 2s উপশক্তি স্তর বা 2s অরবিটাল থেকে ইলেকট্রন কি 2D তে যাইতে পারে বলো? 2D তে যাইতে পারে না। আরে যাইবে কেমনে, আমার তো 2D অরবিটালই নাই, আমি যাব কিভাবে? 2D নামে তো কিছু এক্সিস্টই করে না। এখানে তো 3D ছিল বাট এখানে 2D নাই। তাহলে অরিজিনাল ব্যাখ্যাটা এরকম ভাবে দেবা যে ফসফরাসে অন্যান্য ব্যাখ্যাও দিতে পারো যে কিভাবে ফসফরাসের 3টা শক্তি স্তর আছে, তারপর 3 নাম্বার শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তর আছে, 3D অরবিটাল আছে, ঠিক আছে। আবার নাইট্রোজেনে 2 নাম্বার শক্তি স্তর হলো গিয়ে যোজ্যতা স্তর, এখানে 2s আর 2p উপশক্তি স্তর আছে, 2D উপশক্তি স্তর নাই। এখন যেহেতু 2D উপশক্তি স্তর নাই, ফলে নাইট্রোজেন যে কথাটা তুমি ডিরেক্টলি বলছো যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে না, কিন্তু ফসফরাসে যেহেতু 3D উপশক্তি স্তরের 5টা অরবিটাল আছে, এর ফলে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। এর ফলে ফসফরাস মাঝে মাঝে pH3ও যেভাবে গঠন করতে পারে, আবার pH5ও গঠন করতে পারে। কিন্তু নাইট্রোজেন NH3 গঠন করতে পারে, কিন্তু NH5 গঠন করতে পারবে বলো? না। আবার নাইট্রোজেন NCl3 গঠন করতে পারবে, কিন্তু NCl5 কি গঠন করতে পারবে? এই টাইপের প্রশ্ন কিন্তু অহরহ আসে তোমাদের বোর্ড এক্সাম গুলাতে। তুমি কি ব্যাখ্যা দিতে পারবা ভালোভাবে, সব থেকে সুন্দরভাবে? অবশ্যই পারবা। NCl3 কিভাবে গঠিত হয়, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো? একটা নাইট্রোজেনের পরমাণু এবং 3টি ক্লোরিনের পরমাণু কাছাকাছি এসে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। তারপর তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখাবা, তারপরে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা। আগে তোমার কিন্তু বুঝতে হবে যে কোন প্রশ্নে কি অ্যান্সার দিতে হবে। তোমার যদি বলে যে NCl3 কিভাবে গঠিত হবে, তোমার কি সেই কোশ্চেনের অ্যান্সারে এগুলো দেখান লাগবে? বলো যে নাইট্রোজেন কেন এই যে 5 যোজনী প্রদর্শন করতে পারে না, বলো এটা দেখান লাগবে? এটা কিন্তু দেখান লাগবে না। যদি বলতো যে NCl5 কেন গঠন করবে না, ওই সময় এগুলো দেখান লাগবে। কিন্তু যদি জাস্ট বলতো যে NCl3 কিভাবে গঠিত হয়, ওই সময় জাস্ট ওই নর্মাল ব্যাখ্যাটাই দেবা, ঠিক আছে। এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাবা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাবা, তারপর এদের লুইস ডট স্ট্রাকচারটা ভালোভাবে দেখাবা, ঠিক আছে। ক্লোরিনের যে ইলেকট্রনগুলো আছে মুক্তচুর ইলেকট্রন, সেগুলোও কিন্তু দেখাবা, তাহলে স্যাররা খুশি হবে। এবার নিচে সুন্দরভাবে পয়েন্ট আউট করবা যে চিত্র NCl3 এর লুইস ডট গঠন, মানে ছাড়া তোমার অবশ্যই ফুল মার্ক দেবে তাইলে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস দেখাবা, লুইস ডট গঠন দেখাবা, তারপর ব্যাখ্যাটাও দেবা যে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়েছে। নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন আবার ক্লোরিনের অযুগ্ম ইলেকট্রন কাছাকাছি হয়েছে, যে ব্যাখ্যাটা আমি এতক্ষণ ধরে বই আসছি সেটাই বলবা যে কাছাকাছি এসে জোরবদ্ধ হবে। ওই তারপরে পারবা ইনশাল্লাহ পারবা। এখন আরো টপিক আছে, আজকে ক্লাসটা মেবি একটু বড় হয়ে যাইতেছে, তারপরে এটা এগুলো শেষ করা লাগবে আসলে। নেক্সট টপিক হইলো ভাইয়া যে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন তুলনামূলকভাবে অনেক সহজ, ঠিক আছে। অষ্টক সম্প্রসারণে আমরা কি দেখছিলাম যে কিছু কিছু মৌল 8টার বেশি ইলেকট্রন অর্জন করে যোজ্যতা স্তরে, তাই না? যোজ্যতা স্তরে 8টার অধিক ইলেকট্রন অর্জন করে, তারপরে তারা স্থিতিশীলতা অর্জন করে, মানে স্থিতিশীল হয় আর কি, স্থিতিশীল কাঠামো লাভ করে। আর অষ্টক সংকোচনে আমরা দেখব যে আমরা নর্মালি জানি যে কোনো একটা মৌল কি চায়, তার যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন লাভ করতে চায়। কিন্তু যখন আমরা দেখবো যে কিছু কিছু মৌল 8টার থেকে কম ইলেকট্রন লাভ করেই তারা খুশি, তারা সন্তুষ্ট, তাদের আর লাগবে না, আমরা খুশি হয়ে গেছি, ওই ঘটনাগুলোকে আমরা বলি যে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচনের আমি যদি তোমার কিছু এক্সাম্পল দেই, সাপোজ বেরিলিয়াম ক্লোরাইড, এইটা একটা এক্সাম্পল হইতে পারে। আরেকটা এক্সাম্পল হইতে পারে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড BF3। তুমি আর এটা জিনিসটা মনে রাখতে পারো যে অষ্টক সংকোচন সাধারণত কারা কারা প্রদর্শন করে। মনে রাখবে যে বেরিলিয়াম আর বোরন, মানে কার্বন আছে না, পর্যায় সারণীর কার্বনের বামে আছে কি বেরিলিয়াম আছে, তারপরে বোরন আছে। এই বেরিলিয়াম আর বোরনই হইলো কি অষ্টক সংকোচন এটা প্রদর্শন করে, ঠিক আছে। এই কার্বনের পরে কি আছে নাইট্রোজেন, অক্সিজেন, ওরা কিন্তু অষ্টক সংকোচন প্রদর্শন করবে না কখনো।
ঠিক আছে, শুধুমাত্র বেরিলিয়াম আর বোরনই অষ্ট সংকোচন বলতে পারো প্রদর্শন করে। আপাতত এটাই জেনে রাখো। এখন কিভাবে প্রদর্শন করে তুমি আমার এটা বলো, বেরিলিয়াম ক্লোরাইড এটা কিভাবে গঠিত হয়েছে? এটা কিন্তু চিত্রটা অনেকটা এরকম, দেখো এই যে বেরিলিয়াম আর দুইটা ক্লোরিন, মানে এই একটা ক্লোরিন, এই আর একটা ক্লোরিন, এখানে একটা বন্ধন, এখানে আর একটা বন্ধন। আচ্ছা দেখো ক্লোরিন বলো তো, ক্লোরিন কয়টা বন্ধন গঠন করবে, একটা নাকি দুইটা নাকি তিনটা? ক্লোরিন কিন্তু একটা বন্ধন গঠন করবে। কিভাবে বুঝতে পারলাম? কারণ ক্লোরিনে অলরেডি 7টি ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে, ও যদি অষ্টকর্ষণ করতে চায় ওর জাস্ট একটি ইলেকট্রনই লাগবে, সো ও শুধুমাত্র একটা বন্ধনই গঠন করবে। দেখো এই বেরিলিয়াম এই ক্লোরিনের সাথে একটা বন্ধন গঠন করলো, আবার এই ক্লোরিনের সাথে একটা বন্ধন গঠন করলো। এই দুটো কিন্তু এগুলো কেমন বন্ধন? অবশ্যই সমযোজী বন্ধন। ঠিক আছে, মানে এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে। এই ক্লোরিন দেখো এই ক্লোরিনের কিন্তু এখানে 6টা ইলেকট্রন আছে, আর এইখানে সপ্তম যে ইলেকট্রনটা সেইটা মনে করে এখানে দেশে, এইভাবে এখানে ইলেকট্রন শেয়ার করছে। আবার এই ক্লোরিনেরও কিন্তু এখানে 6টা ইলেকট্রন আছে, অন্য মুক্তজোড় ইলেকট্রন, আর এখানে একটা ইলেকট্রন ছিল সেইটাই এখানে শেয়ার করছে, যার ফলে এই ক্লোরিনেরও অষ্টকর্ষণ হয়েছে, এই ক্লোরিনেরও অষ্টকর্ষণ হয়েছে। বাট আমার কথা হইলো এই যে বেরিলিয়াম, এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন বলো তো? 1s2 2s2, তার মানে 2 নম্বর শক্তি স্তরে ওর জাস্ট 2টি ইলেকট্রন আছে। এখন বেরিলিয়াম কিন্তু অ্যাকচুয়ালি 2টি ইলেকট্রন ত্যাগ করে দেয় না, ও কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। আমি একটু পরে তোমার দেখাবো যে এই যে বেরিলিয়াম ক্লোরাইড আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এই বেরিলিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, তার মানে এটা কিন্তু একটা আয়নিক যৌগ হওয়া উচিত, কিন্তু আয়নিক যৌগ এটা না, এটা একটা সমযোজী যৌগ। এটা কিভাবে আমরা বুঝতে পারবো সেই ব্যাখ্যাটা পরের পৃষ্ঠাতে আমি তোমার দেবো। বাট আপাতত দেখো এই যে বেরিলিয়াম এই 2s2, ঠিক আছে, বা অনেকটা এভাবে যে বেরিলিয়ামের একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে ছিল, তারা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করছে। এখন বলতো বেরিলিয়ামের যে যোজ্যতা স্তর বা 2 নম্বর শক্তি স্তর সেখানে কয়টা ইলেকট্রন আছে? কয়টা? আবার বলো, শুনিনি আমি। 2টা বন্ধন না? তাহলে ওর আগে ছিল 2টি ইলেকট্রন, মোট 2 নম্বর শক্তি স্তরে 2টি ইলেকট্রন ছিল, বাট এই 2টা বন্ধন গঠন করছে, তার মানে এই বন্ধন মানে এখানে 2টি ইলেকট্রন আছে, এখানে 2টি ইলেকট্রন আছে, তার মানে মোট কয়টি ইলেকট্রন? 4টা ইলেকট্রন, তাই তো? এখন বেরিলিয়াম কিন্তু এই যে যোজ্যতা স্তরে ওর 4টে ইলেকট্রন আছে, তাতেই ওই সন্তুষ্ট, ওর আর লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে কি অষ্টক সংকোচন হয়েছে না? আবার তুমি যদি বোরন ট্রাইফ্লোরাইডের এক্সাম্পলটা লক্ষ্য করো, দেখো বোরন, বোরনের ইলেকট্রন মানে ওর পারমাণবিক সংখ্যা কত? 5। তার মানে ওর যোজ্যতা স্তরে কিন্তু 3টে ইলেকট্রন আছে, তাই না? 1s2 বোরন কি দেখো তো, 1s2 2s2 2p1, তার মানে ওর যোজ্যতা স্তরে কিন্তু মোট 3টে ইলেকট্রন আছে। তার মানে এই একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, আর এই আরেকটা ইলেকট্রন। এখন 3টা ফ্লোরিন মনে করো 3 পাশ থেকে আসলো, কি করলো? 3 পাশ থেকে 3টা ফ্লোরিন আসলো, এই একটা ফ্লোরিন, এই আর একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন। কেন আসলো? কারণ এই ফ্লোরিন, ভাই বোরন আমার 7টি ইলেকট্রন আছে, আমার জাস্ট একটি ইলেকট্রন লাগে ভাই, আমার সাথে বন্ধনে অংশগ্রহণ করো। বোরন দয়া মায়া আছে ওর মনে, ও চিন্তা করে আচ্ছা ঠিক আছে ফ্লোরিন তুমি আসো আমার কাছে, কোনো সমস্যা নাই। এখন এই ফ্লোরিনের যে যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন আছে সেগুলোকে আমি দেখাই, 2 4 6, এই হলো গিয়ে 7 নম্বর ইলেকট্রন। এইভাবে করে প্রত্যেকটা ফ্লোরিনের ইলেকট্রনগুলো তুমি আগে আঁকো, নাইলে কিন্তু লুইস ডট স্ট্রাকচার হবে না। ঠিক আছে, আবার এই ফ্লোরিনেরও 2 3 4 5 6, এই সেই 7। এখন আমি অযুগ্ম ইলেকট্রনগুলোকে কিন্তু এই পাশে দিছি, জাস্ট এই চিত্রটা যেন সুন্দরভাবে আঁকতে পারি এই জন্য। ঠিক আছে, এখন দেখো কেমন হবে জিনিসটা। এই যে বোরনের এই অযুগ্ম ইলেকট্রন ফ্লোরিনের এই অযুগ্ম ইলেকট্রনের সাথে একটা বন্ধন গঠন করবে। কি বন্ধন? বন্ধনটার নাম কি? বোরন ফ্লোরিন, এই যে একটা বন্ধন। আবার এই বোরনের এই অযুগ্ম ইলেকট্রন ফ্লোরিনের এই অযুগ্ম ইলেকট্রনের সাথে একটা বন্ধন গঠন করবে। বুঝতে পারছো?
এই বন্ধনগুলোকে আমরা এইভাবে দেখাইতে পারি, বন্ধনগুলো কি জাস্ট একটা দাগের মাধ্যমে দেখাই আমরা, ঠিক আছে। এইটাই হইলো তার কি গাঠনিক সংকেত, আর এটা হলো কি তার লুইস ডট গঠন। এখন আমি যদি তোমার প্রশ্ন করি যে এই যৌগে কার মুক্ত জোর ইলেকট্রন কতটি, কার বন্ধন জোর ইলেকট্রন কতটি, বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতটি, এগুলো আশা করি তুমি এখন অ্যান্সার করতে পারবা। তাই BF3 বা এই যে বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে সেটা কি ব্যাখ্যা কি বলবা যে বোরনের বা ইলেকট্রন বিন্যাসটাও দেখাবা, যে বোরনের মনে করো একটি অযুগ্ম ইলেকট্রন এবং ফ্লোরিনের একটি পরমাণুর 2pz1, মানে ওই যে ফ্লোরিনের যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে দেখতে পাবা যে 2pz অরবিটালেই ওর অযুগ্ম ইলেকট্রনটা আছে। তাহলে ওই অযুগ্ম ইলেকট্রন, এই দুইটা অযুগ্ম ইলেকট্রন কাছাকাছি এসে জোড়বদ্ধ হয় এবং উভয় মানে জোড়বদ্ধ ইলেকট্রন উভয় পরমাণুর নিউক্লিয়াসের ঠিক মাঝামাঝি অবস্থান করে, ঠিক আছে, মাঝামাঝি অবস্থান করে এবং সমযোজী বন্ধনে বা সমযোজী বন্ধন গঠন করে অথবা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। ব্যাখ্যাগুলো দিতে পারবা না? এখন দেখো এই বোরনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে মোট? বলো। এই যে বোরন, তার যোজ্যতা স্তরে প্রাইমারিলি ছিল 3টে ইলেকট্রন, বাট এখন কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। বাট ওর বোরনের কি 8টে ইলেকট্রন আছে? বলো, ওর কি অষ্টকর্ষণ হয়েছে? ও কিন্তু 8টার থেকে কম ইলেকট্রনে সন্তুষ্ট। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার নাম কি? অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মেইনলি কার্বনের যে বাম পাশের এই যে 2 নম্বর পর্যায়ের এই বেরিলিয়াম আর বোরন, এই দুইটাই আসলে প্রদর্শন করে, এছাড়া কেউ প্রদর্শন করে না। তো এই যে এই জিনিসটা কি তুমি ব্যাখ্যাটা বুঝছো? আশা করি বুঝছো। এখন নেক্সট টপিক হলো আমার ভৌত অবস্থা। এই যে সমযোজী যৌগগুলো আমরা পাইলাম, এদের কার ভৌত অবস্থা কেমন? ভৌত অবস্থা বলতে কঠিন, তরল, বায়বীয়, এই 3টা ভৌত অবস্থা, ঠিক আছে। কার ভৌত অবস্থা কেমন? আমি যদি তোমার বলি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। কি? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু কিছু সমযোজী যৌগ আছে যেগুলো কঠিন অবস্থায় থাকে, কিছু কিছু থাকে যারা তরল অবস্থায় থাকে, আর কিছু কিছু আছে যারা গ্যাসীয় অবস্থায় থাকে। এখন কঠিন অবস্থায় থাকে কে কে? কোন কোন সমযোজী যৌগ কঠিন অবস্থায় থাকে? নোট ডাউন করো। অক্সিজেন, ও সরি কি বলি, গ্যাসীয় অবস্থায় থাকে কে কে? কঠিন পরে দেই, আগে গ্যাসীয়, ঠিক আছে। বলো তো কোন কোন সমযোজী যৌগ স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে? অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন কি থাকে না? বলো, নাইট্রোজেনও থাকে, ক্লোরিন থাকে, ক্লোরিন কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, আরেকটা থাকে অ্যামোনিয়া। এগুলো কিন্তু সব তোমার বইয়ের ভাইয়া, আমি জাস্ট এখানে একত্রিত করতেছি। তরল অবস্থায় কে কে থাকে? এই যে ব্রোমিন, এই ব্রোমিন অণু কিন্তু এটা কিন্তু তরল অবস্থায় থাকে, ঠিক আছে। তারপর পানি, পানি তরল অবস্থায় থাকে। আবার অ্যালকোহল, অ্যালকোহলের অনেকগুলা মানে আলাদা আলাদা সদস্য আছে, যার মধ্যে একটার নাম হলো ইথানল। কি নাম? ইথানল। এই ইথানলের কথা বইতেছে, এই জন্য আমি এখানে লিখলাম। ইথানলের সংকেত কি জানো? ইথানলের সংকেত হলো C2H5OH, এইটাই হলো ইথানলের সংকেত। এই সংকেত কিভাবে মনে রাখবা এগুলো আমরা কেমিস্ট্রির 11 অধ্যায়ে যাই শিখবো, ঠিক আছে। আপাতত জাস্ট মনে রাখো যে কোন কোন সমযোজী যৌগ তরল অবস্থায় থাকে নর্মাল তাপমাত্রা ও চাপে, ব্রোমিন, পানি আর ইথানল বা অ্যালকোহল আর কি। আর কঠিন অবস্থায় থাকে কে কে? আমাদের বইতে এক্সাম্পল দেওয়া আয়োডিনের কথা বলা আছে, আয়োডিন। তারপরে সালফারের কথা বলা আছে, সালফার। আরেকটা এক্সাম্পল আছে, সেটা হলো ন্যাপথালিন। এই ন্যাপথালিন কিন্তু আমরা বাসা বাড়িতে ইউজ করি। তোমরা কি কেউ বলতে পারো ন্যাপথালিন কোন কাজে ব্যবহার করি? ন্যাপথালিনের সংকেত হইল C10H8। এর গাঠনিক সংকেত আমরা পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। এখানে একটু কাহিনী আছে, বাট আপাতত মুখস্থ রাখো যে ন্যাপথালিনের সংকেত কি? C10H8। ন্যাপথালিন ব্যবহার করা ওই যে ওয়ার্ড্রোপে তোমার জামা কাপড় যেটা সুঘ্রাণ আসে জানে, এই জন্য, ঠিক আছে। আচ্ছা, ন্যাপথালিন ওটার নাম
সঠিক খেয়াল নাই। আচ্ছা, আর সালফার কিন্তু সাধারণত এস8 অবস্থায় থাকে, ঠিক আছে। সালফার অণু, এই যে এস8 মানে 8টা সালফারের পরমাণু এই রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, এই যে মানে সালফারের অণু কিভাবে গঠিত হয়েছে, 8টা সালফারের পরমাণু মিললা, এই লাগে সালফারের সংকেত। বুঝতে পারছো কোনগুলা কঠিন তরল আর কোনগুলা গ্যাসীয় অবস্থায় থাকে? এই যদি এমসিকিউতে আসে তুমি পারবা কিনা বলো? এরা সবাই কিন্তু সমযোজী যৌগ, ঠিক আছে। আমি দেখতেছি কোন কোন সমযোজী যৌগ কেমন অবস্থায় থাকে। আচ্ছা, আজকে মোটামুটি আমি যত কিছু পড়াইতে চাইছিলাম তার বেশিরভাগই পড়ানো হয়ে গেছে, তবে কিছু টপিক এখনো হয়তো বা বাকি আছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমি পড়াই ফেলাইছি কিভাবে গঠিত হয়েছে। ভৌত অবস্থা একটু আগে আমি তোমারে দেখাইলাম, অষ্টক সম্প্রসারণও দেখাইছি, অষ্টক সংকোচনও দেখাইছি। এখন একটা জিনিস বাকি, এটা খুবই ইম্পর্টেন্ট, পোলার অপোলারের যে কনসেপ্ট। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা একটা কাজ করি, আমরা আগামী দিন দেব, ঠিক আছে। আজকে আর বাদ দাও। আর আন্তঃআণবিক আকর্ষণ বল এইটাও আমরা আগামী দিন থাকুক এটা। আচ্ছা, আগামী দিন এটা আমি এখন দিয়ে দিই, এটা সহজ আছে অনেক, এটা নিয়ে ঘুরান লাগবে না, এখনই দিয়ে দিই। দেখো, আমরা যে সমযোজী যৌগগুলো সম্পর্কে জানলাম, আচ্ছা কাজ করি, এটা আগামী দিনেই দিই। আজকে যত কিছু শিখছো এখানে কোনো কনফিউশন আছে তোমাদের, বলো। আশা করি এখানে তোমাদের আর কোনো কনফিউশন নাই, সবকিছু ভালো মতো বুঝতে পারছো। তাইলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরা ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।